আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুনায়েদ ইসলাম। আমি ঢাকা ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো যে একটা দেশের যে অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা কে নিয়ন্ত্রণ করে? একটা দেশে কিন্তু অনেকগুলোই ব্যাংক থাকে, কিন্তু এমন একটা ব্যাংক আছে যেটা কিনা সব ব্যাংকের ব্যাংকার। হ্যাঁ, আমরা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে কথা বলছি। তো চলো আজকের ক্লাসটা হচ্ছে আমরা জেনে নিই যে কেন্দ্রীয় ব্যাংক কী, এর ভূমিকাগুলো কী কী, আর একটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য তার ভূমিকাটা কতটুকু। চলো শুরু করি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটা মৌলিক ধারণা নেই। হচ্ছে একটি দেশে সকল বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কি? বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কিন্তু মুনাফা অর্জন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন। একটা দেশের মধ্যে যে মানি সাপ্লাই, হ্যাঁ, বা অর্থের যে যোগান, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকই নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুনাফা অর্জন নয়। জনকল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন। একটি দেশের মুদ্রা বাজার মুদ্রা বাজার বা মানি মার্কেট, মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ এবং মুদ্রার প্রচলন এবং ঋণ নিয়ন্ত্রণটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। একটা দেশের ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। মুদ্রামান সংরক্ষণ মুদ্রামান সংরক্ষণ হচ্ছে ইনফ্লেশন বা যে একটা মানুষের যে ক্রয় ক্ষমতাটা আছে সেটা নিয়ন্ত্রণও কিন্তু কেন্দ্র এই যে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আচ্ছা, এবার আসছে যে বিনিময় হার নির্ধারণ ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলোই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। মানে কোর যে কাজগুলো একটা দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য যে মেইন কাজগুলো আছে সেগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল, কথাটা বলেছে অধ্যাপক হট্রে। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল কেন? কারণ জনগণরা তো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারে না। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয় হচ্ছে দেশের অন্যান্য ঋণগুলা। মাঝে মাঝে দেখা যায় যে দেশের অন্যান্য ব্যাংকগুলা হচ্ছে দেউলিয়ার পথে চলে যায়। তাদের কাছে লিকুইডিটি থাকে না, তাদের কাছে তারল্য অর্থ থাকে না, জনগণকে দেওয়ার মতো তারল্য অর্থ থাকে না, অথবা অতিরিক্ত ঋণ খেলাপির কারণে, মানে ঋণ ফাঁকি দেওয়ার কারণে নর্মাল যে ব্যাংকগুলো আছে তারল্য সংকটে ভুগে। তখন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে, মানে অন্যান্য ব্যাংকগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ ঋণ দিয়ে দেয়। এই জন্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যান্য মানে ঋণের শেষ আশ্রয়স্থল অন্যান্য ব্যাংকের সাপেক্ষে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে, মানে সরকারের অ্যাডভাইজর হিসেবে কাজ করে। অ্যাডভাইজর আবার হচ্ছে একটা মাধ্যম হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, অন্যান্য ব্যাংকের ব্যাংক বা অন্যান্য ব্যাংকের ব্যাংকার। কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক যুগের পর অনেকভাবে ইভলভ হয়েছে, সুসংগঠিত হয়েছে, কিন্তু শুরুর দিকে যে কেন্দ্রীয় ব্যাংকটা ছিল, যে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে 1656 সালে দি রিক্স ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয়। দি রিক্স ব্যাংক অফ সুইডেন প্রথম কেন্দ্রীয় ব্যাংক যে কনসেপ্টটা এটা চালু করে, সেটা হচ্ছে কি 1656 সালে। প্রথম খাঁটি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে 1694 সালে, মানে সুসংগঠিত গড়ে ওঠে, যেটা হচ্ছে দি ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, আচ্ছা, 1913 সালে ফেডারেল রিজার্ভ অ্যাক্ট 1913 সালের ফেডারেল রিজার্ভ অ্যাক্টের আওতায় আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম গড়ে তোলে। ফেডারেল রিজার্ভ সিস্টেমটা গড়ে তোলে 1913 সালে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের থ্রুতে। আচ্ছা, 1920 সালে ব্রাসেলস ও 1922 সালে জেনেভায় অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলনে প্রত্যেক দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। 1920 সালের ব্রাসেল আর 1922 সালের জেনেভায় অনুষ্ঠিত একটি অর্থনৈতিক সম্মেলনে প্রত্যেকটা দেশে যে একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকতে হবে, সেই কনসেপ্টটা প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের মৌলিক তথ্যের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সকল দেশের না, খুবই ইম্পর্টেন্ট কিছু দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর নাম জানা। কারণ দেখা গেছে যে রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টেও একটা কোশ্চেন ছিল যে কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়। হ্যাঁ, তো অপশনসগুলো খুব ক্রিটিক্যাল ছিল, মানে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম দেওয়া ছিল। এটার মধ্যে তোমার হচ্ছে একটা
দাগাতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে এই চারটা মানে গো থ্রু করলে, এই চারটা যদি তুমি বারবার ভালো করে দেখো, তোমার মাথায় একটা আইডিয়া চলে আসবে, যার কারণে তুমি দাগাইতে পারবা। দি রিক্স ব্যাংক অফ সুইডেন, যেটা হচ্ছে সুইডেনে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠাকাল হচ্ছে 1956। প্রতিষ্ঠার সালটা স্কিপ করতে পারো, বাট নামটা মনে রাখো, দেশ আর হচ্ছে ব্যাংকের নাম। দি রিক্স ব্যাংক অফ সুইডেন, যেটা সুইডেনে প্রতিষ্ঠিত, এটি কি বিশ্বের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রথমে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হলেও 1668 সালে জাতীয়করণ করা হয়। এবার আসি হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা হচ্ছে যুক্তরাজ্য, 1694 সালের বিশ্বের প্রথম সুগঠিত কেন্দ্রীয় ব্যাংক, প্রধান কার্যালয় লন্ডনে। একে মাদার অফ সেন্ট্রাল ব্যাংকও বলা হয়ে থাকে। এবার আসি হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, সেটা কই ছিল? যুক্তরাষ্ট্রে প্রথম গঠন করা হয়, সেটা হচ্ছে 1913 সালে, যেটা হচ্ছে 12টি ফেডারেল রিজার্ভ ব্যাংকের সমন্বয়ে গঠিত। আচ্ছা, এবার যদি দেখি মানে ফেডারেল রিজার্ভ ব্যাংকের আর একটু তথ্য, যে এক্ষেত্রে প্রতিটি সদস্য ব্যাংকে নোট ইস্যুর জন্য 25% এর সমান মূল্যের 25% স্বর্ণ তাদের হচ্ছে রিজার্ভ করতে হয়েছে সদর দপ্তর ওয়াশিংটনে। তাদের যে প্রত্যেকটা সদস্য ব্যাংকের জন্য যে 100%-এর মধ্যে তাদের 100% সম্পত্তি আছে, যার মধ্যে 25% এটা আলাদা করে এই ওয়াশিংটনে স্বর্ণ হিসেবে রিজার্ভ করতে হয়েছে। এই ক্ষেত্রে সদস্য ব্যাংকগুলোকে মূলধন 6% জমা রাখতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। ব্যাংক অফ জাপান, যেটা হচ্ছে জাপানের, সেটা হচ্ছে প্রথম কেন্দ্রীয় ব্যাংক এশিয়ার মধ্যে। আচ্ছা চলো আবার আগাই। যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে ভারতে প্রতিষ্ঠিত 1935 সালে, যেটা কিনা ভারতের কেন্দ্রীয় ব্যাংক। তাছাড়া ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পরবর্তীতে এটি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ শুরু করে। ওকে, আচ্ছা। স্টেট ব্যাংক অফ পাকিস্তান, সেটা হচ্ছে পাকিস্তানের 1948 সালে, পাকিস্তানে মানে ডিভাইডেশনের পরেই পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক, যেটা কিনা মোট শেয়ারের শতকরা 51% হচ্ছে সরকারের, আর 49% হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। ওকে, তো সেটা হচ্ছে সরকারি বেসরকারি একটি কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, এবার হচ্ছে বাংলাদেশ ব্যাংক, মানে বাংলাদেশের যে ব্যাংক, সেটা হচ্ছে যুদ্ধ পরবর্তী 1972 সালে মানে কার্যক্রম শুরু করছে 1971 সালে, কিন্তু সুসংগঠিতভাবে প্রতিষ্ঠিত হয় 1972 সালে। 1972 সালে বাংলাদেশ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়, আর 1971 সালে 16 ডিসেম্বর থেকেই কার্যক্রম শুরু করে দিয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখার জন্য, যে কোন সালে কার্যকর ধরা হয় আর কোন সালে প্রতিষ্ঠিত হয়, দুইটা ডিফারেন্ট ডেট। ওকে, এবার হচ্ছে বিভিন্ন দেশের, যেটা বলেছিলাম, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো। দেশের নাম সুইডেন, আর তার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? দি রিক্স ব্যাংক অফ সুইডেন। ওকে, অথবা ব্যাংক অফ সুইডেন। প্রতিষ্ঠাকাল খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট মাথায় রাখতে পারো। মুদ্রার নাম ক্রোনা। আচ্ছা, এবার আসি হচ্ছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, 1994 সালে, আর মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং। এবার আসি হচ্ছে ফ্রান্স, ব্যাংক অফ ফ্রান্স, 1800 সাল। নেদারল্যান্ড, দি ব্যাংক অফ নেদারল্যান্ড, 1814। নরওয়ে, দি ব্যাংক অফ নরওয়ে, এগুলো মেমোরাইজ করা খুবই ইজি, কারণ দেশের নামগুলো পর্যন্ত বলে দেওয়া আছে। ডেনমার্ক, দি ন্যাশনাল ব্যাংক অফ ডেনমার্ক, 1818। আচ্ছা, এবার হচ্ছে অস্ট্রিয়া। স্পেন, দি ব্যাংক অফ স্পেন, দি ন্যাশনাল ব্যাংক অফ অস্ট্রিয়ান, স্কিপ আছে। বেলজিয়াম, দি ন্যাশনাল ব্যাংক অফ বেলজিয়াম। জাপান, দি ব্যাংক অফ জাপান হচ্ছে 1882 সালে। এটা মাথায় রাখা উচিত, বিকজ এটা হচ্ছে এশিয়ার সর্বপ্রথম ব্যাংক। এবার আসি ইতালি, ব্যাংক অফ ইতালি, 1893। সুইজারল্যান্ড, দি সুইস ন্যাশনাল ব্যাংক। মার্কিন যুক্তরাষ্ট্রেরটা হচ্ছে দি ফেডারেল রিজার্ভ সিস্টেম। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক কি? দি ফেডারেল রিজার্ভ সিস্টেম। সেটা হচ্ছে কয়েকটা ব্যাংকের সমন্বয়ে গঠিত। সেটা হচ্ছে 1913 সালে। কারেন্সি ডলার। এবার আসি হচ্ছে রাশিয়ারটা কি? দি ব্যাংক অফ রাশিয়া, দি সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়ান ফেডারেশন। প্রতিষ্ঠাকাল 1990, প্রিটি রিসেন্ট। চীন, ব্যাংক অফ চায়না,
মেক্সিকো, ব্যাংক অফ মেক্সিকো, তুরস্ক, মার্কাজ ব্যাংকাসা বা সেন্ট্রাল ব্যাংক অফ রিপাবলিক অফ টার্কি, কানাডা, ব্যাংক অফ কানাডা 1934 সাল। এবার হচ্ছে ভারত। ভারত একটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ব্রাজিল হচ্ছে ব্যাংকোডা ব্রান্ডিল, আফগানিস্তান ন্যাশনাল ব্যাংক অফ আফগানিস্তান, পর্তুগাল হচ্ছে ব্যাংক অফ পর্তুগাল, পাকিস্তান হচ্ছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। আচ্ছা, স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সালগুলো দেখো, 1948 আর 1945 হচ্ছে ইন্ডিয়ারটা। জার্মানি, ইরাক, ইউরোপ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া। যদি দেখি যে জার্মানিটা হচ্ছে ওয়েন্ডার্সবার্গ ন্যাশনাল ব্যাংক অফ ইরাক, কিউবান ন্যাশনাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া, ব্যাংক অফ ইন্দোনেশিয়া। ওকে, মিশর, কসোভা, ইরান, পড়ে নিও। বাংলাদেশ ব্যাংক, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক 1972 সাল, কারেন্সি টাকা। ওকে, এবার হচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে হচ্ছে একটু ডেসক্রিপটিভ আলোচনায় যাই। যদি দেখি যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ওকে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1971 সালে, কিন্তু বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুসারে রাষ্ট্রপতির 127 নং অধ্যাদেশ অনুসারে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক 1971 সাল থেকে কার্যক্রম শুরু করে, কিন্তু বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সাল অনুসারে রাষ্ট্রপতির 127 নং আদেশ অনুসারে প্রতিষ্ঠিত হয়। ওকে, বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার ধরন সরকারি। বাংলাদেশ ব্যাংকের শাখা আছে মোট কয়টি? 10টি। বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু শাখা আছে 10টি শাখা আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ কারা বা পরিচালক কারা? গভর্নর ও ডেপুটি গভর্নর, তারা হচ্ছে পরিচালক, যাদের মেয়াদকাল হচ্ছে 4 বছর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিল? আ.ন.ম হামিদুল্লাহ। ওকে, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রৌফ তালুকদার, 12তম। সেটা হচ্ছে চেঞ্জ হয়েছে, রিসেন্টলি চেঞ্জ হয়েছে, আমরা দেখবো একটু পরে। যেখানে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী শাখা নেই, সেখানে সোনালী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে জেনারেল নলেজ, সেটা হচ্ছে এমসিকিউতে আসার মতো। বাংলাদেশ ব্যাংকের স্থায়ী শাখা নাই, যে শাখাগুলো আছে সেগুলো বেসিক্যালি হচ্ছে সোনালী ব্যাংকের শাখা, যেটা হচ্ছে মানে বাংলাদেশ ব্যাংকের হয়ে কাজ করে। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গভর্নর ও 8জন সদস্য নিয়ে গঠিত। বাংলাদেশ ব্যাংক অর্ডার কত? 1972 সালে। বাংলাদেশে সকল ব্যাংকসমূহ অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ বা তথ্য যে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় কোনটা? আমানত সংগ্রহ, ঋণদান, এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়, প্রধান কাজ নয়, কোনো কাজই না। সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে সাধারণত বা উদ্দেশ্য হচ্ছে জনগণের মানে উন্নয়ন আর হচ্ছে জনকল্যাণ, যেটাকে বলে আর কি, আর হচ্ছে দেশের স্থিতিস্থাপকতা, অর্থনৈতিক অবস্থা স্থিতিস্থাপকতা। বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ, এবার হচ্ছে ব্রাঞ্চগুলো একটু দেখি। ব্রাঞ্চগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মতিঝিল, যেটা হচ্ছে শাপলা চত্বরের দিকে আছে, সেটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল 1971 সালে। এবার হচ্ছে সদরঘাট ঢাকা, যেটা লোকাল অফিস, যেটা কিনা এটারও আগে ছিল, এটার আগে এটা ছিল, সেটা ছিল 1971 সালেই, মানে কার্যক্রম শুরু করে আর কি, প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে। চট্টগ্রাম আছে, খুলনা আছে, বগুড়া আছে, রাজশাহী আছে, সিলেট আছে। ওকে, আচ্ছা, বরিশাল আছে, রংপুর আছে, আর ময়মনসিংহ হচ্ছে লেটেস্ট। আচ্ছা, এদের প্রতিষ্ঠাকাল দেওয়া আছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরগুলোর যদি নামগুলো আমরা একটু খেয়াল করে দেখি, যে প্রথম দুইটা যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে হচ্ছে মানে এই প্রথম দুইটা খুব ভালো করেই পড়তে হবে, বাকিগুলো যদি তুমি চোখ বুলে যাও দাগাতে পারবা। প্রথমটা ছিল আ.ন.ম হামিদুল্লাহ, সেটা ছিল প্রথম ছিল। তার মেয়াদ শুরু হয়েছিল 1972 সালে 18 তারিখ, শেষ হয়েছিল 19 তারিখ 74 সালে। যেহেতু 4 বছর, এখানে যদিও 2 বছর মেয়াদে ছিল। তারপর হচ্ছে 18 থেকে 76, সে হচ্ছে প্রপারলি সেও 2 বছরই, কিন্তু বেসিক্যালি মেয়াদ হয় কয় বছরের? 4 বছরের। আর তাহলে এই প্রথম দুইটা ভালো করে মাথায় রেখো, পড়ে যেও
কাজে লাগতে পারে। আর হচ্ছে এখানে আপডেট করা হয় নাই, কিন্তু আব্দুর রৌফ তালুকদার ছিল, ওর মেয়াদ ছিল 2024 পর্যন্ত। ওকে, বর্তমান না, বর্তমানে হচ্ছে আহসান মনসুর, যে কিনা শুরু করেছিল তার মানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে 14ই আগস্ট আহসান মনসুর। ওকে, বর্তমান গভর্নর, সে কিন্তু বর্তমানেও আছে। ওকে, কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তির শর্তাবলী। কেন্দ্রীয় ব্যাংক আমরা জানি যে ব্যাংকেরও ব্যাংকার, তো সেই ক্ষেত্রে তো অন্যান্য যতগুলো ব্যাংক আছে বাণিজ্যিক ব্যাংক, এই সকল ব্যাংকগুলা কেন্দ্রীয় ব্যাংকের যে নামের তালিকা আছে সেটার মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। সেই ক্ষেত্রে ন্যূনতম পরিশোধিত মূলধন আর হচ্ছে সংরক্ষিত তহবিল হতে হবে বাংলাদেশ ব্যাংকের কোম্পানির ন্যূনতম আদায়কৃত মূলধন ও সংরক্ষিত তহবিলের পরিমাণ 400 কোটি টাকা। 400 কোটি টাকা, যার মধ্যে আদায়কৃত মূলধন হবে ন্যূনতম 200 কোটি টাকা। এক্ষেত্রে সংরক্ষিত তহবিল হচ্ছে মানে সে যে শেয়ার বিক্রির মাধ্যমে, একটা ব্যাংক শেয়ার বিক্রির মাধ্যমে তার ন্যূনতম 400 কোটি টাকা কালেক্ট করতে হবে, 400 কোটি টাকা কালেক্ট করতে হবে শেয়ার অথবা বন্ডের মাধ্যমে। আর আদায়কৃত মূলধন হতে হবে ন্যূনতম 200 কোটি টাকা। ওকে, তাহলে তালিকাভুক্তি হতে পারবে। সংরক্ষিত জমার হার যা চলতি ও স্থায়ী আমানতের উপর একটি নির্দিষ্ট অঙ্ক কেন্দ্রীয় ব্যাংকের নগদ জমা হিসেবে রাখতে হবে। মানে সে যে টাকাগুলা রিজার্ভ রাখছে নিজের কাছে, সেটার থেকে তার কেন্দ্রীয় ব্যাংকে মানে নগদ জমা রাখতে হবে কত পার্সেন্ট? 4%। বাংলাদেশ বর্তমানে এই হার হচ্ছে 4%। সে 4% অর্থ সে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। মোট আমানতের নির্দিষ্ট অংশ তরল সম্পদ হিসেবে রাখতে হবে। বাংলাদেশে বর্তমানে এর হার হচ্ছে 13%। আমানতের সে যে আমানতগুলো গ্রহণ করেছে, সে মানে ব্যাংক কী করে? জনগণ থেকে আমানত গ্রহণ করে। এই আমানতের এই যে জমাকৃত অর্থটা সে টোটালি ইনভেস্ট করতে পারবে না। একটু মানে আমানতকৃত অর্থের 13% তার হচ্ছে ব্যাংকে রিজার্ভ রাখতে হবে, মানে ব্যাংকে রাখতে হবে তরল টাকা হিসেবে, যাতে মানে কাস্টমার বা গ্রাহকরা এসে টাকাটা মানে যদি উত্তোলন করতে চায়, ওকে, উইথড্র করতে চায়, সেক্ষেত্রে যাতে ব্যাংক ওই গ্রাহককে টাকাটা তুলে দিতে পারে। তো সেই জমার হার মানে সেই তারল্যের হারটা হচ্ছে 13%, যেটা কিনা কেন্দ্রীয় ব্যাংক ফিক্স করে দিয়েছে। তবে ইসলামিক ব্যাংকের জন্য এই হার হচ্ছে 5.5%। ওকে, প্রতি নির্দিষ্ট সময় অন্তর আর্থিক বিবরণী প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? একটি দেশে সকল বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ নোট ও মুদ্রা প্রচলন করা। কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে 1656 সালে দি রিক্স ব্যাংক অফ সুইডেনের মাধ্যমে। খাঁটি ব্যাংক আমরা এগুলো অলরেডি পড়েছি। পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বর্তমান গভর্নর এটা না, বর্তমান গভর্নর হচ্ছে আহসান মনসুর। ওকে, এবার হচ্ছে আমরা এখন দেখে নিই যে প্রিভিয়াস কোশ্চেনগুলো, মানে ভর্তি পরীক্ষায় আসা অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির মানে কোশ্চেনগুলো, যেটা হচ্ছে কি মাঝে মাঝে রিপিট হয়ে থাকে। যার কারণে আমরা যদি এটা প্র্যাকটিস করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে একটা মানে ভালো প্রিপারেশন থাকবে আর কি। তো নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়? এটা খুবই মানে রিসেন্টলি আসা ঢাকা ইউনিভার্সিটিতে 2021-এ। সেটা হচ্ছে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়? আমরা যদি দেখি যে ন্যাশনাল ব্যাংক অফ কানাডা সেটা কি কেন্দ্রীয় ব্যাংক নয়। ওকে, আচ্ছা, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? দেখো, তালিকাবদ্ধ কোম্পানিগুলো নিয়ন্ত্রণ ও তদারকি, বিদেশি মুদ্রার বাজারে হস্তক্ষেপ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও ব্যবস্থাপনা, মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন। ওকে, তালিকাভুক্ত কোম্পানিগুলার নিয়ন্ত্রণ ও তদারকি, কারণ কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের ব্যাংকার, কোম্পানির ব্যাংকার না। তো তালিকাভুক্ত কোম্পানির কোন কনসেপ্টে আসতেছে না, এটা হচ্ছে খুবই চোখে পড়ার মতো না। আচ্ছা, নিচের কোনটি সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক? রিক্স ব্যাংক হচ্ছে সবচেয়ে প্রাচীন কেন্দ্রীয় ব্যাংক অ্যামং দেম। ওকে, আচ্ছা, কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে? সেন্ট্রাল ব্যাংক।
আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক ঋণের শেষ আশ্রয়স্থল উক্তিটি কার ছিল? প্রফেসর হট্রে। কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়? সেটা হচ্ছে ডিইউতেই আসছিল 2008 2009, যার কারণে হচ্ছে তোমাদের হচ্ছে চর্চা রাখতে হবে, মানে খুব বেশি প্র্যাকটিস করলে এটা হচ্ছে মাথায় থাকবে আর কি, যে কোনগুলো কেন্দ্রীয় ব্যাংক কোনগুলো কেন্দ্রীয় ব্যাংক নয়। এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেন্দ্রীয় ব্যাংক নয়। আচ্ছা, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? কোনোটিই নয়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ওকে, ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত, ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1994 সালে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। অনেক আগে এসেছিল ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? দি ব্যাংক অফ ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের না, মাই ব্যাড। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে দি ব্যাংক অফ ইংল্যান্ড। আচ্ছা, নিচের কোন ব্যাংকের জন্য বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণের হার কম? সবচেয়ে হার কম ইসলামিক ব্যাংকের জন্য। ওকে, তাদের হচ্ছে রিজার্ভ কম, 5.5%। দেশের মুদ্রানীতি গ্রহণ করেন কে? কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়? সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত 7 কলেজে এসেছিল 2019-20 রিসেন্টলি। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক নয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নয়। নিচের কোন ব্যাংকের জন্য বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ বাধ্যতামূলক? সোনালী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। ওকে, এগুলো হচ্ছে রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বলে বা একটা আলাদা লতে এগুলো হচ্ছে মানে এই সকল ব্যাংক গঠিত হয়েছে। কিন্তু সোনালী ব্যাংক হচ্ছে একটি ব্যাংক, মানে সরকারি ব্যাংক হলো, এটি হচ্ছে নর্মাল একটা ব্যাংক, যার কারণে এটার হচ্ছে কি বিধিবদ্ধ রিজার্ভ সংরক্ষণ করা বাধ্যতামূলক। বাংলাদেশ ব্যাংক তো কেন্দ্রীয় ব্যাংক, সে আর কি করবে। প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে নোট ইস্যু করে কোন ব্যাংক? রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল। দি ব্যাংক অফ ইংল্যান্ড প্রথম নোট ইস্যু করেছিল। ওকে, আচ্ছা, ফেডারেল রিজার্ভ সিস্টেম একটি কেন্দ্রীয় ব্যাংক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি? দি ব্যাংক অফ ফ্রান্স হচ্ছে বিশ্বের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। আর সিআরআর এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা আমার হচ্ছে লিখিততে আসলেও যাতে তোমরা অ্যান্সার করতে পারো। সেটা হচ্ছে যে ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে সিআরআর এর ফুল ফর্ম। আচ্ছা, প্রথম সঞ্চিতির যে অংশ বাধ্যতামূলকভাবে প্রতিটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখতে হবে তার নাম কি? প্রাথমিক সঞ্চিতির যে অংশ বাধ্যতামূলক কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে তার নাম কি? প্রাথমিক রিজার্ভ। আচ্ছা, কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়? মুনাফা অর্জন। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এটা হচ্ছে এতবার আসছে, এটা আমাদের মুখস্থ রাখতেই হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একটি দেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে কোন ব্যাংক? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল। একটি দেশের বাণিজ্যিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, কোন ব্যাংকে দেশের ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থার মুরব্বি বলা হয়? কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় কই? ঢাকা। বাংলাদেশ ব্যাংকের কাজ কি? ক আর খ কি? ঋণ নিয়ন্ত্রণ করা, নোট ইস্যু করা, বন্ড বিক্রি করা বাণিজ্যিক ব্যাংকের কাজ, আমানত গ্রহণ বাণিজ্যিক ব্যাংকের কাজ। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1971 সালে। আচ্ছা, এশিয়া মহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এশিয়া মহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম যদি দেখি, দি ব্যাংক অফ জাপান। দি ব্যাংক অফ জাপান হচ্ছে এশিয়া মহাদেশের সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর? 4 বছর। মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয় কাকে?
দি ব্যাংক অফ ইংল্যান্ডকে বলা হয় দি মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। ওকে, যেহেতু এটা সবচেয়ে প্রাচীন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক কতজন? বাংলাদেশ ব্যাংকের পরিচালক 9 জন। 9 জনের মধ্যে একজন হচ্ছে কি গভর্নর। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ডেপুটি গভর্নর কতজন? 4 জন হচ্ছে ডেপুটি গভর্নর। বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কোনটি? বাংলাদেশ ব্যাংক, যা কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার থেকে ঋণপত্র, বিল ইত্যাদি ক্রয় করলে কেন্দ্রীয় ব্যাংক মানি মার্কেট বা মুদ্রা বাজার থেকে ঋণপত্র আর বিল যদি ক্রয় করে, তখন হচ্ছে দেশের মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায়। দেশের মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায় কনসেপ্টটা এমন যে মানি মার্কেটে ধরো শেয়ার আছে, বন্ড আছে, এগুলা হচ্ছে কি তরল আকারে নাই, এগুলো হচ্ছে এক একটা সিকিউরিটিজ আকারে আছে। তো কেন্দ্রীয় ব্যাংক যখন এগুলোকে পারচেজ করে, তখন মানি মার্কেটে ক্যাশ টাকা আসে, আর এগুলো হচ্ছে এই যে সিকিউরিটিসগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়, তখন মানি মার্কেটে তারল্যের পরিমাণ বা মুদ্রার পরিমাণ বেড়ে যায়। ওকে, বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নির্বাহীর পদের নাম কি? সর্বোচ্চ নির্বাহী পদের নাম হচ্ছে গভর্নর। কেন্দ্রীয় ব্যাংকগুলোতে তালিকাভুক্তির জন্য বর্তমান কেন্দ্রীয় ব্যাংক কত ভাগ সিআরআর রাখা হয়? 4% সিআরআর রাখা হয়। ক্যাশ রিজার্ভ রেশিও। ফেডারেল রিজার্ভ সিস্টেম কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? যুক্তরাষ্ট্র। সরি ফেডারেল রিজার্ভ সিস্টেম কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? যুক্তরাষ্ট্র হবে। এটা হচ্ছে ভুল আছে, জার্মানি না। ওকে, বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি প্রদান করে? বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি প্রদান করে? রিপো রেট যেটাকে বলে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি সেবা। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক বা স্থায়ী অফিস কয়টি? 10টি। বাংলাদেশ ব্যাংকের প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু 10। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংক? ফেডারেল রিজার্ভ সিস্টেম, সেটা হচ্ছে একটি কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি? দি ব্যাংক অফ ইংল্যান্ড, এটা আবার হচ্ছে দি মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। কোনটি মুদ্রানীতির উপাদান নয়? ভ্যাট, এটা হচ্ছে মুদ্রানীতির উপাদান নয়। আচ্ছা, নিচের কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? ক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এগুলো হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা, বাকিগুলোর সাথে হচ্ছে যায় না আসলে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। চলো এবার হচ্ছে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করি। এতক্ষণ যা পড়েছিলাম সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি, হ্যাঁ, এরপর হচ্ছে কিছু সাল এবং কিছু কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা জেনেছিলাম। এবার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো সম্পর্কে জেনে নিই। সাধারণ যে কার্যাবলীগুলো সেটা হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন, একটা দেশে নোট প্রচলন করা, মুদ্রা প্রচলন করা। মুদ্রামান সংরক্ষণ, মানে ইনফ্লেশন রেট কি বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে, মানে মানুষের ক্রয় ক্ষমতার নির্দিষ্ট রাখার জন্য, নির্ধারিত রাখার জন্য বা একটা ব্যালেন্সে রাখার জন্য এই কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। এবার আসছে হচ্ছে মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ, মানে মানি মার্কেট আর কি। শেয়ার ক্রয় বিক্রয় হয় যে ব্যাংকে, সেই ব্যাংকের একটা নিয়ন্ত্রক হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। এবার হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ, একটা দেশে হচ্ছে মানে জনগণ কি খুব বেশি ঋণ নিতে পারতেছে কিনা বা নিতে পারবে কিনা, সেটা নিয়ন্ত্রণও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। কারণ যদি কেন্দ্রীয় ব্যাংক দেশের আদার্স বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে কিছু শর্ত আরোপ করে দেয়, তাহলে একটা দেশে হচ্ছে ঋণের পরিমাণ কমে যাবে। আবার যদি মনে করো একটা দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক চাইলে ঋণের যে হারটা সেটা শিথিল করে দিতে পারে, যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো কম সুদের হারে বাজারে ঋণ ছাড়তে পারে। তখন হচ্ছে একটা দেশে ঋণের পরিমাণ বেড়ে যায়। আবার কেন্দ্রীয় ব্যাংক যদি স্ট্রিক্ট করে দেয়, যে সুদের হার বাড়ায় দেয়, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোও মার্কেটে বেশি সুদের হারে ঋণ দেয়, তখন হচ্ছে জনগণ নিরুৎসাহিত হয় ঋণ নেওয়ার ক্ষেত্রে। তো এই যে একটা মেকানিজম, সেটাই হচ্ছে কি সেটার মাধ্যমে হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। আবার হচ্ছে বৈদেশিক বিনিময়ও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। এবার হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে এর কার্যাবলী,
মানে একটা দেশের যে মানে সরকার আছে সেটার হচ্ছে অ্যাডভাইজার হিসেবে বা সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাজ তহবিল সংগ্রহ করা, সরকারের তহবিল সংগ্রহ করা, সরকারের অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর, সরকার যে বিভিন্ন খাতে উন্নয়নমূলক খাতে অথবা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু মানি ট্রান্সফারের প্রয়োজন পড়ে, সেটাও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এবার আসি হচ্ছে আর্থিক লেনদেন সম্পাদন, সেম জিনিস, ট্রানজিশন, হিসাব সংরক্ষণ, মানে কোন কোন খাতে ব্যয় হচ্ছে, কোন কোন খাত থেকে আয় হচ্ছে, সেটার হচ্ছে সার্বিক হিসাব বিবরণী বা আর্থিক বিবরণী, সেটাও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। ঋণদান ও ঋণ তত্ত্বাবধান, বিভিন্ন উন্নয়ন খাতে ঋণ নিতে হয় অথবা ঋণ দিতে হয়, যেমন শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল বাংলাদেশ সরকার। বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা, সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করা, প্রতিনিধিত্ব করা। ওকে, সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন, সরকার যে পলিসিগুলো মেক করে, সরকার যে নীতিগুলো মানে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে, সেটা হচ্ছে বাস্তবায়নে সাহায্য করে। এবার আসি হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে এর কার্যাবলীগুলো কী কী। এমসিকিউ আকার আসতে পারে, তোমরা হচ্ছে বিস্তারিত যতটা মনে রাখতেছো তার থেকে বেশি মনে রাখার চেষ্টা করবে এই পয়েন্টসগুলো। ব্যাংকের তালিকাভুক্তিকরণ, নিকাশঘর হিসেবে কাজ করো। নিকাশঘর হচ্ছে দুইটা ব্যাংকের মধ্যে, দুই বা ততোধিক ব্যাংকের মধ্যে যে মধ্যকার যে লেনদেনটা সেটা নিষ্পত্তি করে হচ্ছে এই নিকাশঘরের মাধ্যমে। বিস্তারিত আমরা একটু পড়বো একটু পরে। ঋণদান, বাণিজ্যিক ব্যাংকগুলোকে যদি ঋণের প্রয়োজন হয় তাহলে তাদেরকে ঋণ প্রদান। ঋণের তদারকি, দেশের মধ্যে যে ঋণের যে ফ্লোটা সেটা মেনটেন করাও হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংকের কাজ। ঋণ আদায়ে সহযোগিতা করা, ঋণ খেলাপি থেকে যদি মুক্তি মানে ঋণ খেলাপিগত যে ঝুঁকিটা আছে সেটা থেকে সহায়তা প্রদান করে কে কেন্দ্রীয় ব্যাংক। হিসাব নিরীক্ষণ, অডিট করা, মানে এই যে হিসাব আর্থিক বিবরণী প্রস্তুত, আবার হচ্ছে বিশদায় বিবরণী প্রস্তুত, এই যে এগুলো হচ্ছে অডিট করা হয় বা নিরীক্ষা করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। জমা সংরক্ষণ বা রিজার্ভ আকারে যেটা সংরক্ষণ করে, উপদেষ্টা ও প্রতিনিধিত্ব হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে থাকে। এবার আসে হচ্ছে উন্নয়নমূলক কার্যাবলী, উৎপাদন সম্পর্কিত বিভিন্ন খাতের উন্নয়ন, মানে শিল্প খাতে, উৎপাদন খাতে উন্নয়নের ক্ষেত্রে মানে কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা পালন করে থাকে। যেমন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে বলে দিতে পারে যে তোমরা বাণিজ্যিক ব্যাংকগুলো যে পরিমাণ টাকা ঋণ দেয় তার মধ্যে 5% অথবা 3% আলাদা করে রাখতে, সেইটুকু অ্যামাউন্ট কীভাবে ঋণ দিবে, সেইটুকু অ্যামাউন্টের ক্ষেত্রে দেখা যাবে যে সবাইকে তুমি 10% সুদের বিনিময়ে তুমি ঋণ দাও, কিন্তু এই যে ক্ষুদ্র বা কুটির শিল্প বা কৃষকদের তোমরা হচ্ছে 5%-এর বিনিময়ে ঋণ দিবা। ঠিক আছে, তো ওভারঅল 100%-এর মধ্যে ধরো 95% হচ্ছে সাধারণ জনগণের জন্য, আর 5% হচ্ছে এই যে কৃষক বা কুটির শিল্পদের জন্য। এই 5% জনগণকে তুমি হচ্ছে 5% সুদের হারে ঋণ দিবা, আর 95% জনগণকে তুমি 10% সুদের হারে ঋণ দিবা। এই যে মানে এত স্বল্প সুদের হারে যে ঋণ দিচ্ছে সেটা হচ্ছে কি মানে ক্ষুদ্র ব্যবসায়ীদের ইন্সপায়ার করতেছে, কৃষকদের ইন্সপায়ার করতেছে। সেই ক্ষেত্রে হচ্ছে দেশের উন্নয়ন সম্পর্কিত কাজে কেন্দ্রীয় ব্যাংকের অবদান। ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, এরপর হচ্ছে আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন, যে একটা দেশে যে মুদ্রাবাজার কীভাবে পরিচালনা হচ্ছে, যে ক্যাশ ফ্লোটা কীভাবে হচ্ছে, মানে একটা দেশ হচ্ছে রপ্তানির মাধ্যমে যে পরিমাণ টাকা আনতেছে, আবার হচ্ছে গিয়ে রেমিটেন্সের যে লগুলা, সেই সকল বিষয়গুলো হচ্ছে কি সেই সকল বিষয়ের মান উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অবদান রয়েছে। জনশক্তির মান উন্নয়নের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। আবার হচ্ছে প্রাকৃতিক সম্পদের উন্নয়ন, সেক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অবদান রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে অন্যান্য কার্যাবলী, সেটা হচ্ছে অর্থনৈতিক গবেষণা, তথ্য সংগ্রহ ও তথ্য সরবরাহ করা, দেশের হচ্ছে বিভিন্ন খাতে কী পরিমাণ খরচ হচ্ছে বা মানে কোন জায়গায় উন্নতি হচ্ছে সেই সকল সম্পর্কে যত আর্থিক তথ্য আছে সেটা সরবরাহ করা, রিপোর্ট তৈরি ও প্রকাশ। ঠিক আছে, প্রথম দিকে যে কাজগুলো, যেমন সাধারণ কার্যাবলী, সরকারি ব্যাংক হিসেবে কার্যাবলী, ব্যাংকার হিসেবে কার্যাবলী, এই 3টা পয়েন্ট হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে নিকাশঘর বা ক্লিয়ারিং হাউস। ওকে, নিকাশঘর হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের পরস্পর মধ্যকার লেনদেন দেনা পাওনা নিষ্পত্তিকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট ব্যবস্থাপনার
শরণাপন্ন হয়? এই যে কেন্দ্রীয় ব্যাংকের যে একটা নির্দিষ্ট ব্যবস্থাপনা আছে সেটাই হচ্ছে কি নিকাশ ঘর, যেটা কিনা নিকাশ ঘর হচ্ছে আন্তঃব্যাংকিং দেনা পাওনা মানে এক বা ততোধিক ব্যাংকের মধ্যকার যে লেনদেন সেটার কি করে নিষ্পত্তি করে থাকে সে নিকাশ ঘর। আচ্ছা, বাংলাদেশের নিকাশ ঘর ব্যবস্থা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, তবে যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে সোনালী ব্যাংকের নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। বিএসিএইচ এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এটা হচ্ছে মানে প্রযুক্তি মানে আপডেটেড একটা ভার্সন। কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের দায়িত্ব পালনে বাংলাদেশ ব্যাংক যে ইলেকট্রনিক নিকাশ ঘর সুবিধা প্রবর্তন করেছে তাই বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এবার হচ্ছে যে বিএসিপিএস, এটা হচ্ছে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। সেটা হচ্ছে এটা নিকাশ ঘরের প্রকারভেদ, যেটা কিনা ব্যাংকসমূহে জমাকৃত চেক বা মানে এই ধরনের বিভিন্ন ধরনের দলিল থেকে উদ্বুদ্ধ দেনা পাওনা নিষ্পত্তির জন্য বিএসিএইচ ব্যবস্থা যে দায়িত্বটা পালন করে সেটাই নিকাশ ঘরের মতোই কাজ করে। এবার হচ্ছে যে বিএফটিএন, সেটা হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। সেক্ষেত্রে ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে সরাসরি এক ব্যাংক শাখা থেকে অন্য ব্যাংকের শাখায় অর্থ স্থানান্তর করতে পারে। এসইউ হচ্ছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিট, যেটা কিনা আঞ্চলিক নিকাশ ঘর ব্যবস্থা হিসেবে কাজ করে। আন্তর্জাতিক অর্থ তহবিলের আঞ্চলিক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার আন্তঃলেনদেনজনিত দেনা পাওনা, এশিয়ার অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের যে আন্তঃলেনদেনগুলো আছে সেটা নিষ্পত্তিটা করে থাকে হচ্ছে কি এসইউ, এশিয়ান ক্লিয়ারিং ইউনিট। আচ্ছা, 1994 সালে এশিয়ার 7টি দেশে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার চুক্তিক্রমে এই এসইউটা প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, নিকাশ ঘর সম্পর্কে একটা সামারাইজ তথ্য যদি দেই, সেটা হচ্ছে নিকাশ ঘর হচ্ছে এমন একটি ব্যবস্থা যেটি হচ্ছে দুই বা ততোধিক ব্যাংকের মধ্যে লেনদেন নিষ্পত্তি করে থাকে। এবার হচ্ছে বিএসিএইচ এর ফুল ফর্ম কি? বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস। বিএসিপিএস এর ফুল ফর্ম কি? বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম। বিইএফটিএন এর পুনরূপ কি? বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। ওকে, এগুলো সবগুলো হচ্ছে কি নিকাশ ঘর হিসেবে কাজ করে। এবার হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলা দেখে নিই, যেটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর উপরে মানে আসা এমসিকিউ। নিকাশ ঘরের প্রধান কাজ কি? নিকাশ ঘরের প্রধান কাজ হচ্ছে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করা, যেটা কিনা ঢাকা ইউনিভার্সিটিতে 11-12 সেশনে আসছিল। আচ্ছা, এবার যদি দেখি যে ট্রেজারি বিল ইস্যু করে কে? ট্রেজারি বিল হচ্ছে একটা সরকারি বন্ড, যেটা ইস্যু করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিচের কোন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পক্ষে নিকাশ ঘরের কার্য সম্পাদন করে থাকে? কোন ব্যাংক? যে সকল জায়গায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেই সকল জেলা বা সেই সকল জায়গায় সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হয়ে নিকাশ ঘরের দায়িত্বটা পালন করে। ওকে, বাংলাদেশ ব্যাংকের কাজ নয় কোনটি? দেখো, ঋণ প্রদান বাংলাদেশ ব্যাংকের কাজ নয়, মানে ব্যাংক অন্যান্য ব্যাংকে ঋণ প্রদান করতে পারে কিন্তু সাধারণ জনগণকে না। সো এগুলার তুলনায় এটাই হচ্ছে গিয়ে একটা অড এমসিকিউ, মানে অড একটা অপশন। নিকাশ ঘরের কাজ কোন ব্যাংক করে? কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে প্রথম শুরু হয় লন্ডনে। ওকে, ক্লিয়ারিং হাউস। নিকাশ ঘরের মূল কাজ কি? লেনদেন নিষ্পত্তি করা। নিকাশ ঘর একটি মধ্যস্থকারী সংস্থা। ইন ক্লিয়ারিং অ্যান্ড আউট ক্লিয়ারিং এর অর্থ কি? জেলাস্থ এবং জেলার বাহিরের নিকাশ। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 4 আর 5 এসেছিল, 2004-2005-এ। ইন ক্লিয়ারিং আউট ক্লিয়ারিং এর অর্থ হচ্ছে জেলাস্থ এবং জেলার বাহিরে স্থানান্তর। নিকাশ ঘরের সদস্য কোনটা? নিকাশ ঘরের সদস্য হচ্ছে সকল তালিকাভুক্ত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তালিকার মধ্যে যে সকল ব্যাংকগুলোর তালিকাভুক্ত আছে তারাই হচ্ছে নিকাশ ঘরের সদস্য। কোন ব্যাংক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে? বাংলাদেশ ব্যাংক।
নিম্নোক্ত সম্পদের যেটি ব্যাংকের তারল্য নীতির অন্তর্ভুক্ত নহে, কোনটি তারল্য নীতির অন্তর্ভুক্ত না? যদি দেখি যে সরকারি ট্রেজারি বিলের বিনিয়োগ, সরকারি ট্রেজারি বিলের বিনিয়োগ সেটা হচ্ছে তারল্য নীতির অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বাকিগুলো যদি দেখি যে সরকারের বোল্টে রক্ষিত নগদ অর্থ, দীর্ঘমেয়াদী ঋণপত্র, অন্যান্য ব্যাংকের চলতি হিসেবে উদ্বৃত্ত, এগুলো সবগুলো হচ্ছে কি তারল্য নীতির অন্তর্ভুক্ত হলেও এটা হচ্ছে তারল্য নীতির অন্তর্ভুক্ত না। 13 নম্বরে সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে নিকাশ ঘর, নোটিশকরণ না। আবার হচ্ছে কোনো ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে নিকাশ ঘর, নোটিশকরণ হচ্ছে সাধারণ কার্যাবলী, আর ব্যাংকের ব্যাংকার হিসেবে নিকাশ ঘর। আচ্ছা, নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে প্রথম শুরু হয় হচ্ছে লন্ডনে। আচ্ছা, নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? প্রথম প্রতিষ্ঠিত হয় সেম লন্ডনে। আন্তঃব্যাংক লেনদেনের জন্য কোনটি প্রয়োজন? আন্তঃব্যাংক লেনদেনের জন্য কোনটি প্রয়োজন? নিকাশ ঘর। সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কোনটি? নিকাশ ঘরের দায়িত্ব পালন করা। কোথায় সর্বপ্রথম নিকাশ ঘর ব্যবস্থার প্রচলন ঘটে? যুক্তরাজ্যে বা লন্ডনে। নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের নিকাশ ঘরের দায়িত্ব পালন করে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি প্রদান করে? বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি প্রদান করে? রিপো রেট সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রদান করে। বাংলাদেশ ব্যাংক কোন সেবাটি প্রদান করে? আবার হচ্ছে রিপো। এবার দেখি যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই সেখানে হচ্ছে সোনালী ব্যাংকের শাখা বাংলাদেশ ব্যাংক হয়ে কাজ করে, সোনালী ব্যাংক হবে। আচ্ছা, এবার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে একটা দেশের ঋণ নিয়ন্ত্রণ করা আর নোট ইস্যু করা। সেটা সম্পর্কে এখন হচ্ছে আমরা জানি, চলো। আচ্ছা, ডেট কন্ট্রোল বা ঋণ নিয়ন্ত্রণ। আচ্ছা, যে কৌশল অবলম্বনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের ঋণের যোগান বা মুদ্রাবাজার সরবরাহ পরিস্থিতি, ঋণের যোগান বা বাজারে মুদ্রা সরবরাহ পরিস্থিতি, পরিস্থিতি কাম্য স্তরে সীমাবদ্ধ রাখে, মানে ব্যালেন্স রাখে, যে মার্কেটে ক্যাশ ফ্লো মানে একটা দেশে কী পরিমাণ নগদ অর্থ রয়েছে সেটার যেটা ব্যালেন্স। খুব বেশি যদি একটা দেশে যদি খুব বেশি নগদ অর্থ চলে আসে বা খুব বেশি মুদ্রা চলে আসে, তখন ওই দেশে ইনফ্লেশন বেড়ে যাবে বা মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, তখন হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। তুমি যে অ্যাপেলটা 10 টাকায় কিনতা অথবা যে অ্যাপেলটা 15 টাকায় কিনতা, সেটা হয়ে যাবে 25 টাকা বা 30 টাকা, কারণ মার্কেটে অনেক পরিমাণ অর্থ চলে আসছে। এই যে খুব বেশি পরিমাণ অর্থ চলে যাওয়া, এটা থেকে মানে মুক্তি বা এটা থেকে যে একটা ব্যালেন্স রাখা, যে খুব বেশি অর্থ চলে আসতে না দেওয়াটা, সেটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটা কাজ, যেখানে হচ্ছে ঋণের যোগান। একটা মানে বাণিজ্যিক ব্যাংকগুলো যদি খুব বেশি ঋণ দেয়, সেম জিনিস মার্কেটে হচ্ছে বা দেশে খুব বেশি নগদ অর্থ চলে আসবে। এই যে ঋণের যোগান আর বাজারে মুদ্রা সরবরাহ পরিস্থিতি, যে একটা ব্যালেন্স বা নিয়ন্ত্রণ, এই যে একটা কাম্যস্তরে রাখা, সেটাই হচ্ছে কি ঋণ নিয়ন্ত্রণ। আবার হচ্ছে বা সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সৃষ্টির ক্ষমতাকে মানে এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে আর বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, এদের মধ্যে যদি কোনো মানে এদেরকে কেন্দ্রীয় ব্যাংক একটা লিমিট করে দেয়, যে তুমি এই লিমিটের বাইরে হচ্ছে কি ঋণ দিতে পারবা না। সেটাও কিন্তু কি একটা ঋণ নিয়ন্ত্রণ ট্যাকটিক বা একটা ঋণ নিয়ন্ত্রণ কৌশল। ঋণ সৃষ্টির ক্ষমতাকে নিয়ন্ত্রণের প্রয়াস চালায়, তাকে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। আচ্ছা, ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য হলো বাজারে ব্যাংক ঋণের পরিমাণ কাম্যস্তরে রাখা। আচ্ছা, এবার যদি দেখি যে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি দুইভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। একটা হচ্ছে সংখ্যাত্মক আর একটা হচ্ছে গুণগত। সংখ্যাত্মকের মধ্যে রয়েছে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমা হার পরিবর্তন নীতি। আর গুণগত দিকের মধ্যে হচ্ছে ঋণের বরাদ্দকরণ, ভোগ্যপণ্য ঋণ নিয়ন্ত্রণ নীতি, জামানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন নীতি, প্রত্যক্ষ শান্তিমূলক নৈতিক প্ররোচনা আর প্রচারণামূলক পদ্ধতি। আবার যদি দেখি আমরা একটা করে, সেটা যদি দেখি যে সাধারণ ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে ব্যাংক হার নীতি।
ব্যাংক হার নীতিটা কেমন, যে কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দিয়ে থাকে, হ্যাঁ, সেটাই হচ্ছে কি ব্যাংক হার বলে। এখন তুমি চিন্তা করো, কেন্দ্রীয় ব্যাংক যদি বাণিজ্যিক ব্যাংকে মানে খুব বেশি সুদের হারের বিনিময়ে যদি ঋণ দেয়, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে খুব বেশি ঋণের বিনিময়ে খুব বেশি সুদের হারের বিনিময়ে যদি ঋণ দেয়, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের কি হচ্ছে, ঋণের খরচ বেড়ে যাচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকে খুব বেশি সুদের হারে ঋণ দেয়, তখন হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংকের ঋণের খরচ বেড়ে যাচ্ছে। তখন কি করে বাণিজ্যিক ব্যাংকও সেম বেশি সুদের হারে জনগণকে ঋণ দেয়। তখন কি হচ্ছে, এটাও কিন্তু একটা ঋণ নিয়ন্ত্রণ ট্যাকটিক। যেমন ধরো যদি কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ায় দেয়, তখন হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংকের যেহেতু খরচ বাড়তেছে, তো বাণিজ্যিক ব্যাংকও কি করবে, সুদের হার বাড়াই দিবে। যখন সুদের হার বাড়াই দিবে, তখন কি হবে, জনগণ ঋণ নিতে নিরুৎসাহিত হবে, জনগণ ঋণ নিতে চাবে না। সেই ক্ষেত্রে কী হবে, যে মার্কেটে অতিরিক্ত টাকা আসা থেকে বিরত থাকবে, মানে মার্কেটে খুব বেশি টাকা পয়সা আসবে না। আবার এটা হচ্ছে কি, মানে ধরো যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায়, সেই ক্ষেত্রে এটা উল্টাটা হইতে পারে। যদি একটা দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, মানে টাকা পয়সার খুব বেশি সংকট, তখন কি করে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমায় দেয়, সুদের হারের যে খরচ বা ব্যাংক হারের যে খরচ, সেই ব্যাংক হারটা কমায় দেয়। তখন কমে বাণিজ্যিক ব্যাংকে কি করে, বাণিজ্যিক ব্যাংকে সে কম সুদের হারে ঋণ দেয়। যেহেতু বাণিজ্যিক ব্যাংক কম সুদ পরিশোধ করতেছে কেন্দ্রীয় ব্যাংকে, তাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের খরচ কম, যার কারণে সে হচ্ছে কম সুদের হারে জনগণকে ঋণ দিচ্ছে। যেহেতু সে কম সুদের হারে জনগণকে ঋণ দিচ্ছে, তো জনগণও কি ঋণ নিতে উৎসাহ প্রকাশ করবে। যার কারণে যেহেতু দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল বা একটা দেশে ক্যাশ ফ্লো কম ছিল বা অর্থের পরিমাণ যেহেতু কম ছিল, তাই হচ্ছে কি এখন যেহেতু ঋণের হার কমেছে বা মানে ব্যাংক হার কমেছে, এখন একটা দেশে নগদ অর্থের পরিমাণ বেড়ে গেছে। এটাই হচ্ছে ব্যাংক হার নীতির একটা কনসেপ্ট। কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে বা সিকিউরিটি সমূহ বাট্টা করে সেই হারকেই হচ্ছে কি ব্যাংক হার বলে। আচ্ছা, ব্যাংক হার বৃদ্ধি পেলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পায়, এবং বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়। আচ্ছা, ব্যাংক হার যদি আবার হ্রাস পায়, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারও হ্রাস পায়, যার কারণে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। ব্যাংক হার ও সুদের হারের মধ্যে সম্পর্ক কি, ধনাত্মক। কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বাড়ায় দেয়, বাণিজ্যিক ব্যাংকও সুদের হার বাড়ায় দেয়। কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার কমায় দেয়, বাণিজ্যিক ব্যাংকও সুদের হার কমায় দিবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ছকের মাধ্যমে খুব ক্লিয়ারলি তোমরা এটা বুঝতে পারবা। ব্যাংক হার বাড়ালে সুদের হার বাড়বে, সঞ্চয়ের হার বাড়বে, অর্থপ্রবাহ কমবে, মুদ্রাস্ফীতি কমবে, আমদানিও কমবে, আবার রপ্তানি বাড়বে। সেম যদি ব্যাংক হার কমায় দেয়, কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার কমায় দেয়, তাহলে সুদের হার কমে যাবে আর সঞ্চয়ের হারও কমে যাবে। আর অর্থপ্রবাহ বা ঋণ প্রবাহ বা ঋণের পরিমাণ বেড়ে যাবে, মুদ্রাস্ফীতিও বেড়ে যাবে, আমদানি বাড়বে কিন্তু রপ্তানি কমবে। আচ্ছা, এবার আসি হচ্ছে সেকেন্ড যে সংখ্যাত্মক পদ্ধতিটা, সেটা হচ্ছে খোলা বাজার নীতি বা হচ্ছে ওপেন মার্কেট পলিসি। এখানে যেটা করে যে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে বিল, বন্ড, সার্টিফিকেট, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয় বিক্রয় করে ঋণ নিয়ন্ত্রণ করে। মাঝে মাঝে যেটা হয় যে এটা হচ্ছে একটা কৌশল, যেটার মাধ্যমে হচ্ছে কি খোলা বাজারে বন্ড ও সিকিউরিটিজ বিক্রি করলে, যখন মানে কেন্দ্রীয় ব্যাংক মাঝে মাঝে যেটা করে, এটা ধরো সেন্ট্রাল ব্যাংক মার্কেটে বা খোলা বাজারে সিকিউরিটিজ সমূহ বিক্রি করতেছে, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, এগুলা বিক্রি করে মার্কেট থেকে সে হচ্ছে টাকা পয়সা কেন্দ্রীয় ব্যাংকে নিয়ে আসতেছে। তাহলে কি হচ্ছে যে মার্কেটে বা মুদ্রা বাজারে, ওপেন মার্কেটে ক্যাশের পরিমাণ কমে যাচ্ছে। আবার
যদি দেখো যে মাঝে মাঝে এমন হয় যে মুদ্রা বাজারে ক্যাশের পরিমাণ কমে যায়, তারল্যর পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে কি করে? সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক টাকা দিয়ে সিকিউরিটিসগুলা কিনে নিয়ে যায়। এটাই হচ্ছে খোলা বাজার পদ্ধতি। এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কি করে? খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিজ বিক্রি করলে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়, আর বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়। খোলা বাজার হতে বন্ড ও সিকিউরিটিজ ক্রয় করলে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করলে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ বাণিজ্যিক ব্যাংকে চলে যায়, বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। তো এখানে এই ছকের মাধ্যমে তোমরা হচ্ছে আরেকটু ক্লিয়ার হতে পারবা। খোলা বাজারে সিকিউরিটিজ বিক্রি করলে সুদের হার বাড়বে, সঞ্চয়ের হার বাড়বে, অর্থ প্রবাহ কমবে, মুদ্রাস্ফীতি কমবে, আমদানি কমবে, আর রপ্তানি বাড়বে। এটার একজ্যাক্ট উল্টাটা হচ্ছে নিচেরটা, তুমি দেখো বুঝতে পারবা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। ওকে, এবার হচ্ছে হার পরিবর্তন নীতি। এক্ষেত্রে যেটা হয় যে রিজার্ভ রেশিও চেঞ্জিং পলিসি, এটাতে যেটা হয় যে বাণিজ্যিক ব্যাংক নগদ মোট আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় বা কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হয়। এই কনসেপ্টটা হচ্ছে এরকম যে এটা ধরো বাণিজ্যিক ব্যাংক কি করে? বাণিজ্যিক ব্যাংক তহবিল সংগ্রহ করে কিভাবে? সঞ্চয়গুলো গ্রহণ করে, জামানতের যে জনগণের যে আমানতগুলো আছে সেগুলাই হচ্ছে কি সে কালেক্ট করে। সে এই কালেক্টের উপরে এই যে সে যতগুলো টাকা কালেক্ট করছে তার উপরে একটা নির্দিষ্ট পরিমাণ, ধরো 10% তার হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হয়। 10% বা 20%, ধরো 20% ধরলাম, 20% এই যে আমানতগুলো সে কালেক্ট করলো তার 20% সে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বাকি 80% দিয়ে হচ্ছে সে হচ্ছে ঋণ দিতে পারে, কোথাও ইনভেস্ট করতে পারে। এখন যদি কি করে, এখন যদি বলে যে কেন্দ্রীয় ব্যাংক যদি বললো যে তোমার আর 20% রাখতে হবে না, তোমার 20% রিজার্ভ রাখতে হবে না, তুমি হচ্ছে 10% রাখো। আগে ছিল 20%, এখন হচ্ছে 10%। এই এক্সট্রা যে 10% আছে, যে 10% তার রিজার্ভ রাখতে হচ্ছে না, এই 10% সে কি করতে পারবে? জনগণকে ঋণ দিতে পারবে। বুঝতে পারছো? জনগণকে যদি সে ঋণ দেয় তাহলে আবার মার্কেটে কি মানি ফ্লো বেড়ে যাবে বা মুদ্রার পরিমাণ বেড়ে যাবে। ওকে, আবার সেন্ট্রাল ব্যাংক কী করতে পারে যে তুমি আগে 10% রিজার্ভ রাখতে, এবার হচ্ছে 20% করে রাখো। যদি আবার 20% করে রাখে তাহলে কি হবে? সে যে এই যে আগে যে 10% দিতে পারতো সে 10%টা দিতে পারবে না। যদি দিতে না পারে তাহলে হচ্ছে বাজারে জনগণের কাছে ঋণ যাবে না, আর বাজারে হচ্ছে কি বা মার্কেটে বা দেশে ঋণের পরিমাণ কমে যাবে বা মুদ্রার পরিমাণ আবার কমে যাবে। এটা হচ্ছে আরেকটা ঋণ নিয়ন্ত্রণ ট্যাকটিক। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক এই হার হ্রাস বৃদ্ধি করেও ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। আমি জাস্ট বুঝাইলাম। ঋণের প্রবাহ বাড়লে তা কমানোর জন্য জমার হার বাড়ানো হয়। এই যে জমার হার যদি বাড়ায় তাহলে মার্কেটে ঋণের পরিমাণ কমে যাবে। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংকে, আচ্ছা এটা হচ্ছে ছকটার মাধ্যমে তোমরা আরেকটু ক্লিয়ার হবা, একটু দেখে নাও। এবার আসি হচ্ছে গুণগত পদ্ধতি। সংখ্যাত্মক পদ্ধতি 3টা পড়েছি, এবার হচ্ছে গুণগত পদ্ধতি। যখন ঋণ নিয়ন্ত্রণ করা হয় কোনো বিশেষ উদ্দেশ্য বা অর্থনৈতিক কোনো বিশেষ কার্যক্রমের জন্য, ঋণ নিয়ন্ত্রণ করা হয় কোনো বিশেষ কার্যক্রমের জন্য, সেটা হচ্ছে অর্থনীতি রিলেটেড, তখন সেটা হচ্ছে কি গুণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি বলে। এর পদ্ধতিসমূহ যদি দেখি যে ফার্স্ট একটা হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। এটা হচ্ছে এমন যে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিশেষ খাতে, এটা হতে পারে কুটির শিল্প হতে পারে, এরপর হচ্ছে কৃষকদের জন্য হতে পারে, এই বিশেষ খাত চিহ্নিত করে ওই খাতে ঋণের পরিমাণ হ্রাস বৃদ্ধি করার জন্য ঋণের কোটা নির্দিষ্ট করে নীতি গ্রহণ করলে সেটা হচ্ছে বরাদ্দকরণ নীতি। যেমন অন্য সবার জন্য হচ্ছে 10% সুদের হারে ঋণ প্রদান করবে, কিন্তু বিশেষ জাতিগোষ্ঠীর জন্য এটা রিজার্ভ করে দিয়েছে যে তুমি 5% সুদের হারে নির্জাতি গোষ্ঠী আছে, অথবা হতে পারে যে কুটির শিল্প ব্যবসায়ী আছে,
আবার হচ্ছে কৃষক যাদের তাদেরকে হচ্ছে 5% হারে তুমি হচ্ছে ঋণ দিবা। ওকে, আর এই যে 5% হারে ঋণ দিবা এটাও আবার হচ্ছে ডিফাইন করে দেয়, যেমন তুমি হচ্ছে তোমার সম্পূর্ণ ঋণের অর্থের যে পরিমাণটা তোমার সম্পূর্ণ অর্থের 95% তুমি হচ্ছে তোমার মন মতো করে ঋণ দিতে পারো। ওকে, কিন্তু 5% তোমার আলাদা করে রাখতে হবে, 5% তোমার কোটাভুক্ত করে রাখতে হবে। এই 5% তুমি শুধুমাত্র 5% শুধুমাত্র তুমি ক্ষুদ্র ব্যবসায়ীদের দিতে পারবা, এটার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারবে। ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ, ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ বলতে যে ভোগ্য পণ্যের বিপরীতে এই যে তুমি বিভিন্ন লাক্সারিয়াস প্রোডাক্ট কিনো, হ্যাঁ, এটার বিপরীতে কি প্রদেয় ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে এটি করা হয়ে থাকে। যেমন হোম লোন অথবা কার লোন, তুমি একটা গাড়ি কেনার জন্য অথবা একটা লোন নিতে গেছো, ঠিক আছে, এখন তুমি যদি দেখো যে মানে যে কার লোন যেটা সেটা সুদের হার যদি খুব বেশি হয়, তুমি বেসিক্যালি কী করবা, গাড়ি কিনবা না। তো এই যে একটা ক্যাশ ফ্লো হচ্ছে, এই যে তাহলে তুমি তো গাড়ি যদি না কিনো তাহলে হচ্ছে কি এই যে একটা লেনদেন সেটা হচ্ছে না, সেটাও কি একটা ঋণের পরিমাণ, একটা ঋণ নিয়ন্ত্রণ টেকনিক। কারণ তুমি তো হচ্ছে বেসিক্যালি কার লোন মানে কি, গাড়ি কেনার জন্য যে লোনটা নিচ্ছ বা ঋণটা নিচ্ছ, তুমি যদি ঋণটাই না নাও বা তুমি যদি গাড়িই না কিনো, তোমার হচ্ছে আর ঋণ নেওয়া লাগতেছে না, সেটার মাধ্যমেই হচ্ছে কি ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসে হচ্ছে জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন। জামানতি ঋণের প্রান্তিক হার পরিবর্তন হচ্ছে যে মানে জামানত মানে তো বুঝি বন্ধক। ধরো তুমি হচ্ছে 1,00,000 টাকা ঋণ নিবা, এর বিপরীতে তুমি হচ্ছে ধরো তুমি 1,00,000 টাকা দামের 1,00,000 টাকা দামের একটা জমি বন্ধক দিছো। এখন 1,00,000 টাকা বন্ধক দিয়ে তুমি হচ্ছে গিয়ে এই 1,00,000 টাকার টোটালি না হয়ে তুমি হচ্ছে ধরো 30% বা 40% ঋণ পাচ্ছ। মানে তুমি 1,00,000 টাকা জমি বন্ধক রাখতেছো, তুমি বন্ধক রেখে তুমি 1,00,000 টাকা ঋণ পাওয়ার কথা, তাই না? কিন্তু কি করতেছে যে জামানতি ঋণের প্রান্তিক হার নির্ধারণ করার মাধ্যমে তুমি হচ্ছে কি 1,00,000 টাকা শুধুমাত্র 30,000 টাকা বা 40,000 টাকা ঋণ পাচ্ছ। এটি হচ্ছে প্রান্তিক হার নির্ধারণ, এর মাধ্যমে হচ্ছে কি ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। ওকে, এবার হচ্ছে যে প্রত্যক্ষ শান্তিমূলক ব্যবস্থা। এক্ষেত্রে যেটা হয়, ব্যাংকিং কোনো আইন অমান্য করলে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। নৈতিক প্ররোচনা, এক্ষেত্রে কী করে বিভিন্ন উপদেশ পরামর্শ দিয়ে ঋণ নিয়ন্ত্রণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে মানে ট্রেনিং দিয়ে থাকে। এবার আসে হচ্ছে প্ররোচনামূলক পদ্ধতি। এই ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সুপারিশ প্রচারের মাধ্যমে ঋণের নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, আচ্ছা, এবার এসে হচ্ছে নোট নিয়ে একটু দেখি যদি, যে বাংলাদেশের প্রথম চালুকৃত নোট হচ্ছে কি 1 ও 100 টাকা। প্রথম চালু হয় 1 ও 100 টাকা, পরে 500, 1000 আসছে। এবার হচ্ছে টাকার নাম করে মানে টাকা এই যে কারেন্সিটাকে যে টাকাই নামকরণ করা করেছে কে মুশফেকুর সালেহীন। বাংলাদেশের প্রথম নোট চালু করা হয় 4 মার্চ 1972 সালে। এবার এসে হচ্ছে সরকারি নোট বা গভর্নমেন্ট নোট। একটি দেশে সরকার কর্তৃক বিহিত মুদ্রা হিসেবে যে নোটের প্রচলন করে সেটা হচ্ছে সরকারি নোট। সরকারি নোটের আরেকটি নাম হচ্ছে আইনগত মুদ্রা। সরকারি নোটের আরেকটা নাম কি আইনগত মুদ্রা। এটা কি বাংলাদেশ সরকারি নোট হলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা। বাংলাদেশের সরকারি নোট কি 1, 2, 5 টাকার যে কয়েন বা নোট, সেটাই শুধুমাত্র কি সরকারি নোট, যেটা কি না অর্থ মন্ত্রণালয় সরকারি নোট ইস্যু করে থাকে। অর্থ মন্ত্রণালয় সরকারি নোট ইস্যু করে থাকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা নলেজ। অর্থ মন্ত্রণালয় সরকারি নোট ইস্যু করে থাকে। সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এবার এসে হচ্ছে ব্যাংক নোট সরকারি নোট যেটা আলাদা কনসেপ্ট, কিন্তু আমরা ভাবি যে সব নোটই হচ্ছে কি সরকার ছাপায়, ব্যাপারটা এমন না। ব্যাংক নোট কোনগুলা? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200, 500, 1000, এগুলা সবগুলা হচ্ছে কি ব্যাংক নোট। সরকারি নোট হচ্ছে শুধুমাত্র এগুলা। ওকে, ব্যাংক নোট ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, যেটার মধ্যে স্বাক্ষর করে কে গভর্নর। এই টাকাগুলোর মধ্যে স্বাক্ষর করে গভর্নর, এই টাকাগুলোর মধ্যে স্বাক্ষর থাকে কার? অর্থ সচিবের, যেটা কিনা ইস্যু করে অর্থ মন্ত্রণালয়। ওকে,
কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে বা সিকিউরিটির সমূহ বাট্টা করে সেটাই ব্যাংক হার বলে। একটু আগে আমরা দেখেছি। এবার হচ্ছে খোলা বাজার। খোলা বাজারে কী করে? বিল বা ট্রেজারি বিলের মাধ্যমে যে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে সেটা হচ্ছে খোলা বাজার ঋণ নিয়ন্ত্রণ নীতি। আবার হচ্ছে বাণিজ্যিক ব্যাংকে নগদ মোট আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। হ্যাঁ, এই যে রিজার্ভ সিস্টেমের মাধ্যমে যে রেস্ট্রিকশনগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে কি ব্যাংক জমা নীতি, জমার হার নীতি। আবার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিশেষ খাতে চিহ্নিত করে ওই খাতে ঋণ পরিশোধ হ্রাস বৃদ্ধি করার জন্য ঋণের কোটা নির্দিষ্ট করে যে নীতি গ্রহণ করে সেটা হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। সেটা হচ্ছে গুণগত, যেটা আমরা পড়েছিলাম। ওকে, এবার হচ্ছে যদি দেখি যে প্রিভিয়াস ইয়ারগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমসিকিউগুলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউগুলো আসছে সেগুলো, রিজার্ভ রেশিওর পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? সেটা ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 এসেছিল। ওকে, রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? একটা দেশের সরকারি রাজস্ব নীতি রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে প্রভাবিত হয়। ওকে, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতির অন্তর্ভুক্ত নয়? দেখো, ব্যাংক বরাদ্দকরণ নীতি, ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। এর মধ্যে ঋণের বরাদ্দকরণ নীতি বলতে কোনো নীতি নাই আসলে ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বাকি তিনটা আছে। এই তিনোটাই হচ্ছে কি সংখ্যাত্মক নীতি। আচ্ছা, নিচের কোনটি সরকারি নোট হিসেবে গণ্য হয়? সরকারি নোট কোনটি? 5 টাকা হচ্ছে সরকারি, বাকি সবগুলো হচ্ছে কি ব্যাংক নোট। এবার যদি দেখি যে নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি নয়? এটা গুণগত। ব্যাংক হার পরিবর্তন হচ্ছে কি সংখ্যাত্মক। নিম্নের কোনটি ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি নয়? আচ্ছা, একটু ভুল আছে এদিকে, এটা হবে ব্যাংক হার পরিবর্তন। আচ্ছা, ব্যাংক হার পরিবর্তনের ফলাফল কি? উপরে সবকটি যদি দেখি কি ব্যাংকের কার্যক্রমের পরিবর্তন, সুদের হার পরিবর্তন, কর্মসংস্থান পরিবর্তন। ব্যাংক হার পরিবর্তনের মাধ্যমে এই চেঞ্জেসগুলো আসবে। ওকে, যদি ব্যাংক হার বৃদ্ধি পায় তাহলে অর্থ সরবরাহ কী হবে? ব্যাংক হার যদি বৃদ্ধি পায় তাহলে জনগণ হচ্ছে কি ঋণ নিতে অনুৎসাহিত হবে, যার কারণে অর্থ সরবরাহ হ্রাস পাবে। ব্যাংক হার পরিবর্তনের ফলাফল কি? ব্যাংক হার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে ফলাফল হচ্ছে বাজারে সুদের হারের পরিবর্তন হবে। ব্যাংক হার পরিবর্তন হলে সুদের হার পরিবর্তন, মানে কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বৃদ্ধি করে তাহলে কি বাণিজ্যিক ব্যাংকগুলোও কি বেশি সুদের হারে জনগণকে ঋণ দিবে। ওকে, তাহলে বাজার সুদের হারও বৃদ্ধি পাবে। নিচের কোন প্রক্রিয়া মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রযোজ্য নয়? ব্যাংক সংখ্যার বৃদ্ধি কোনো এফেক্ট ফেলে না। কি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক সংখ্যার এফেক্ট ফেলে না। ওকে, এবার যদি দেখি যে নিম্নের কোনটি ঋণ নিয়ন্ত্রণে গুণগত হাতিয়ার কোনটি? নৈতিক প্ররোচনা হচ্ছে গুণগত হাতিয়ার। ব্যাংক হার পরিবর্তন করতে পারে কোনটি? ব্যাংক হার পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক। কোন কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার হতে সিকিউরিটিজ ক্রয় করলে যা হয় কি হয়? এটা হচ্ছে মুদ্রা বাজার। এটা যদি সেন্ট্রাল ব্যাংক হয়, সে যদি অর্থ দিয়ে সিকিউরিটিজ আবার ক্রয় করে নিয়ে যায়, মার্কেটে অর্থ সরবরাহ কি হবে? বেড়ে যাবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার হতে সিকিউরিটি যদি ক্রয় করে তাহলে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পাবে। কোনটি ঋণ নিয়ন্ত্রণের সাধারণ পদ্ধতি কোনটি? সবগুলাই সংখ্যাত্মক পদ্ধতি, আবার সাধারণ পদ্ধতি বলা যায়। নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি নয়? দেখো, কিস্তি পদ্ধতিতে ক্রয়, এটা ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি নয়। বাংলাদেশে 5 টাকার নোট ইস্যু করে কে? এটা এখানে অপশনটা নাই আসলে, এটা অর্থ মন্ত্রণালয় হবে। সো বর্তমানে বাংলাদেশে 1, 2, 5 টাকা ইস্যু করে কে? অর্থ মন্ত্রণালয়। আর 10 টাকা থেকে 100 টাকা 1000 টাকা পর্যন্ত ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক।
নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি? প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, এটা হচ্ছে গুণগত। যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকগুলোকে তহবিল সরবরাহ করে তাকে কি বলে? ব্যাংক হার। ওকে। নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে প্রত্যক্ষ কৌশল নয়? প্রত্যক্ষ কৌশল নয় কোনটি? ঋণদানের খাত নিয়ন্ত্রণ করে দেওয়া। ঋণদানের খাত নিয়ন্ত্রণ করে দেওয়া কি বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের প্রত্যক্ষ কৌশল নয়? এগুলো হচ্ছে কি ডিরেক্ট মানে সংখ্যাত্মক পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ কৌশল। কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি? পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি? প্রথমটা না, ওয়েট, হ্যাঁ প্রথমটাই। কেন্দ্রীয় ব্যাংক বাজারে ট্রেজারি বিল বিক্রি করলে বাণিজ্যিক ব্যাংকের কি হয়? কেন্দ্রীয় ব্যাংক বাজারে ট্রেজারি বিল বিক্রি করলে কি হয়? যদি দেখো যে এই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের থ্রুতে মুদ্রা বাজারে কি হচ্ছে যদি বিক্রি করে, সে সেন্ট্রাল ব্যাংক মুদ্রা বাজারে সিকিউরিটিস ছাড়ছে, বন্ড অথবা ট্রেজারি বিল, আর ইয়া থেকে মুদ্রা বাজার থেকে ক্যাশ টাকা সেন্ট্রাল ব্যাংকে নিয়ে আসছে। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে আমানত কমে যাচ্ছে। ওকে। আন্তঃব্যাংক ঋণের হার কি? আন্তঃব্যাংক ঋণের হার হচ্ছে কল মানি হার। আন্তঃব্যাংক ঋণের হার কি? কল মানি হার। আচ্ছা, ব্যাংক ঋণ বৃদ্ধি করলে, ব্যাংক যদি ঋণ বৃদ্ধি করে তাহলে কি হয়? সবকটি যদি দেখি আমরা কি হয়, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে, আয় স্তর বৃদ্ধি পাবে, ভৌগ বিনিয়োগ প্রবণতা বৃদ্ধি পাবে। মানে বাণিজ্যিক ব্যাংকগুলা যদি মার্কেটে ঋণের পরিমাণ যদি বাড়ায় দেয়, যে কম সুদের হারে কম সুদের হারে খুব বেশি পরিমাণ ঋণ যদি দিয়ে থাকে, তাহলে এই এফেক্টগুলো পড়বে। আচ্ছা, ব্যাংক রেট বাড়লে বাণিজ্যিক ব্যাংকগুলোর কি হয়? ব্যাংক রেট যদি বাড়ে তাহলে ঋণের সুদের হার বাড়বে। মানে সেন্ট্রাল ব্যাংক যদি বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেশি সুদের হারে, বেশি ব্যাংক হারে বা বেশি সুদের হারে ঋণ দেয়, তাহলে কি বাণিজ্যিক ব্যাংকেরও কি সুদের হারটা বাড়ায় দিতে হচ্ছে। এটাই হচ্ছে একটা এফেক্ট। আচ্ছা, ঋণ নিয়ন্ত্রণের গুণগত হাতিয়ার কোনটি? ঋণ নিয়ন্ত্রণের গুণগত হাতিয়ার হচ্ছে নৈতিক প্রচারণা। বাকি যতগুলো আছে, বাকি যে দুইটা আছে সেটা হচ্ছে কি সংখ্যাত্মক। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের ঋণের শ্রেণীবিন্যাস কোনটি? বাংলাদেশ ব্যাংক ঋণের শ্রেণীবিন্যাস হচ্ছে ঋণ পরিশোধের ধরন অনুযায়ী। শ্রেণীবিন্যাসটা হয় হচ্ছে কি ঋণ পরিশোধের ধরন অনুযায়ী। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 2008-09 আসছিল। এটা হচ্ছে একটু ঘোরানো পেঁচানো একটা। কেন্দ্রীয় ব্যাংক ইস্যুকৃত নোট ও মুদ্রার বিপরীতে সংরক্ষণ করতে পারে কি? বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংক ইস্যুকৃত নোট ও মুদ্রার বিপরীতে সংরক্ষণ করতে পারে। এবার যদি দেখি যে ব্যাংক হার পরিবর্তন করতে কে পারবে? ব্যাংক হার পরিবর্তন করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রাস্ফীতি হলো হচ্ছে অর্থের মূল্য কমে যাওয়া, মানে তোমার পারচেসিং পাওয়ার কমে যাওয়া। তুমি আগে যেই প্রোডাক্টটা যত টাকায় কিনতে পারতে, এখন সেই টাকায় কিনতে না পারা, আরও বেশি অর্থ দিয়ে কিনতে হতে পারে। অতিরিক্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয় অর্থের যোগান হ্রাস করে। খুব বেশি মুদ্রাস্ফীতি বেড়ে গেলে কি হয়? মানে মার্কেটে অর্থের পরিমাণ, মানে ক্যাশের পরিমাণ খুব বেশি বেড়ে গেছে। এটাকে কমায় আনার মাধ্যমে মুদ্রাস্ফীতি কমানো সম্ভব। বাংলাদেশ ব্যাংকের নোট কোনটি? বাংলাদেশ ব্যাংকের নোট কোনটি? নোটে 9 কোনটি? বাংলাদেশ ব্যাংকের নোটে 9 কোনটি? 10 টাকা 100 টাকা দুইটাই অপশন হওয়ার কথা। হ্যাঁ, 1, 2, 5 হচ্ছে কি সরকারি ব্যাংক, আর 10, 100 এই দুইটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রথম মুদ্রা চালু করা হয় 1972 সালের 4 মার্চ। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিমাণগত পদ্ধতি নয় কোনটি? ব্যাংকের বরাদ্দকরণ নীতি হচ্ছে গুণগত। বাংলাদেশ রেটের হ্রাস বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয় না। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেটের হ্রাস বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয় না কোনটি? কল রেট, এগুলা প্রভাবিত হয়। কোন ব্যাংক নোট প্রচলন করে কে? ব্যাংক নোট প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সঞ্চিতির অনুপাত বৃদ্ধি করলে, কেন্দ্রীয় ব্যাংক সঞ্চিতির পরিমাণ বৃদ্ধি করলে কি হবে? ঋণ প্রদান ক্ষমতা কমে যাবে। তাহলে অপশনটা হবে হচ্ছে তারল্য হ্রাস পাবে। মানে সেন্ট্রাল ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলল যে তুমি আমাকে বেশি, মানে বাণিজ্যিক ব্যাংকে বলছে যে আমার কাছে বেশি পরিমাণ জমা রাখতে হবে। যদি বেশি পরিমাণ জমা রাখে তাহলে কি হবে? যে বাণিজ্যিক ব্যাংকের কাছে ক্যাশ পরিমাণ কমে যাবে বা অর্থের পরিমাণ কমে যাবে। যদি অর্থের পরিমাণ কমে যায় তাহলে হচ্ছে কি সে জনগণকে কম ঋণ দিতে পারবে। ওকে, তো তার কাছে যদি ক্যাশ কমে যায় তাহলে তার মানে তার কাছে তারল্য কমে যাচ্ছে। আচ্ছা, ব্যাংক রেটের হ্রাস বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয় না কোনটি? কল রেট। এটা কয়েকবার আসছে, এটা একটু ভালোই ইম্পর্টেন্ট। ব্যাংক ঋণ বৃদ্ধি করলে সব কটা এফেক্ট পড়ে। সামাজিক চাহিদা বৃদ্ধি পায়, এটা আয়স্তর বৃদ্ধি পায়, এটা এর আগে একবার আসছে, মানে রিপিটেটিভ। নিম্নের যাহা কেন্দ্রীয় ব্যাংকের নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি? ব্যাংক ঋণের বরাদ্দকরণ নীতি, নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ বা গুণগত নিয়ন্ত্রণ। নিম্নের উদ্দেশ্যাবলীর কোনটি ব্যাংকের সামাজিক উদ্দেশ্য? ব্যাংকের সামাজিক উদ্দেশ্য কোনটি? জনগণের সঞ্চয়ের নিরাপত্তা বিধান হচ্ছে কি ব্যাংকের সামাজিক উদ্দেশ্য। ঋণ নিয়ন্ত্রণের সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি কোনটি? সংখ্যাত্মক পদ্ধতি হচ্ছে খোলা বাজারের কার্যক্রম নীতি। নিম্নের কোন ব্যাংক সর্বপ্রথম নিকাশঘর কৌশল ব্যবহার করে? সর্বপ্রথম কোন ব্যাংক? ব্যাংক অফ ইংল্যান্ড, যেটাকে হচ্ছে কি নিকাশঘর সর্বপ্রথম এই ব্যাংক চালু করে। বাংলাদেশে বর্তমান ব্যাংকের হার কত? বাংলাদেশে বর্তমান ব্যাংকের হার হচ্ছে 5%। ব্যাংক হার হতো কত? 5%। ব্যাংক হার হ্রাস পেলে অর্থ সরবরাহের ক্ষেত্রে কি ঘটে? ব্যাংক হার যদি হ্রাস পায় অর্থ সরবরাহের ক্ষেত্রে কি হয়? সেন্ট্রাল ব্যাংক হার কমাই দিছে, যার মানে কি বাণিজ্যিক ব্যাংকগুলা জনগণকে কম সুদের হারে ঋণ দিবে। যদি কম সুদের হারে ঋণ দেয় জনগণ বেশি পরিমাণে ঋণ নেবে। জনগণ যদি বেশি পরিমাণে ঋণ নেয় তাহলে অর্থ সরবরাহ বৃদ্ধি পাবে। ব্যাংক হার পরিবর্তন করতে পারে কে? কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক রেট নির্ধারণ করে কে? ব্যাংক রেট নির্ধারণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সিআরআর এর ফুল ফর্ম কি? সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংক। কোন ব্যাংক সর্বপ্রথম ব্যাংক হার নীতি প্রয়োগ করেছিল? ব্যাংক হার নীতি প্রয়োগ করেছিল ব্যাংক অফ ইংল্যান্ড। কোনটি ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়? কোনটি ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়? ব্যাংক হার। গুণগত বা নির্বাচনমূলক কোনটি? নৈতিক প্ররোচনা। এদিকে বলছি যে গুণগত নয় কোনটি? খোলা বাজার কার্যক্রম। খোলা বাজার কার্যক্রম হচ্ছে গুণগত না। সর্বপ্রথম আধুনিক নিকাশঘর প্রতিষ্ঠিত হয় কোথায়? লন্ডনে। ইয়েস, লন্ডনে। কোনটি ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত নয়? বলো, লাস্টেরটা। ব্যাংক হার পরিবর্তন করতে পারে কে? কেন্দ্রীয় ব্যাংক। নিম্নের কোনটি ঋণ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহৃত হয় না? কোনটা হয় না? বিল বাট্টাকরণ। 1 টাকা 2 টাকা হচ্ছে নোটকে বলা হয় সরকারি নোট। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি? গুণগত পদ্ধতি কোনটি? অপশন ভুল আছে। ঋণের বরাদ্দকরণ নীতি হচ্ছে গুণগত, উপরে দুইটা হচ্ছে সংখ্যাগত। মাই ব্যাড। আচ্ছা, এবার হচ্ছে দেখি যে উপরে আমরা যা আলোচনা করলাম কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে, থেকে ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথ ইউনিভার্সিটি এই দুইটার মধ্যে কি রিটেন কি আসতে পারে। দেখি যে একটি ব্যাংকে কেন্দ্র করে দেশের মুদ্রা বাজার ও ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে কি বলে? কেন্দ্রীয় ব্যাংক বলে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। নোট ইস্যুকারীর একক দায়িত্ব কার? কেন্দ্রীয় ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের। ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে সংখ্যাত্মক, একটা হচ্ছে গুণগত। যে পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে কিছু খাতে ঋণদানের বিধিনিষেধ আরোপ করে দেয়।
কিছু খাতে মানে কোটা আকারে ঋণ দিতে পারবে, সেটাকে কি বলে? সেটা হচ্ছে ঋণ বরাদ্দকরণ নীতি। আবার যদি দেখি যে খোলা বাজারে বিল, সিকিউরিটিজ, ঋণপত্র, বন্ড প্রভৃতি ক্রয় বিক্রির মাধ্যমে যখন ঋণ নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, সেটাকে বলা হচ্ছে খোলা বাজার নীতি। আচ্ছা, এবার হচ্ছে আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের মানে মানে বাণিজ্যিক ব্যাংকে কীভাবে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করতেছে, বাণিজ্যিক ব্যাংক কীরকম কী সকল নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তা নিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসটা একটু আগে নিয়ে যাই। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্টে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মৌলিক ধারণা দিয়ে আমরা শুরু করি। বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক একটি আর্থিক মধ্যস্থকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর্থিক মধ্যস্থকারী একটি ব্যবসায় প্রতিষ্ঠান। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে অর্থবাজারের মধ্যমণি। এটা হচ্ছে প্রায় সময় এমসিকিউতে আসে, এটা মনে রেখো। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এটা একটু খুবই কনফিউজিং লাগতে পারে অনেকের কাছে, কিন্তু বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। অর্থনীতির জীবনী শক্তি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক না, অর্থনীতির জীবনী শক্তি হচ্ছে কি? বাণিজ্যিক ব্যাংক। ঋণ আমানত সৃষ্টি করে কে? বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি? AB ব্যাংক। স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয় কাকে? বাণিজ্যিক ব্যাংকে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত দীর্ঘমেয়াদে ঋণ দেয় না, বাণিজ্যিক ব্যাংক খুব কমই দীর্ঘমেয়াদী ঋণ দেয়। বাংলাদেশে ব্যাংক বিজাতীয়করণের অনুমতি দেওয়া হয় 1981 সালে এবং বাস্তবায়ন আরম্ভ হয় 1983 সালে বিজাতীয়করণের অনুমতি। এটি বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণ থেকে স্বল্প সুদে টাকা পয়সা আমানত হিসেবে নেয়, আর হচ্ছে অধিক সুদের হারে জনগণকে ঋণ দিয়ে থাকে। এই যে অধিক সুদের হার আর কম সুদের হারের যে প্লাস মাইনাসের যে হিসাবটা, এই পার্থক্যটাই হচ্ছে কি ব্যাংকের মুনাফা। বাণিজ্যিক ব্যাংকে বলা হয় ব্যাংক ব্যবস্থার জননী, দ্য মাদার অফ ব্যাংকিং। আচ্ছা, এবার আসি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যমে সৃষ্টি হাতিয়ার। বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যমের জন্য যে হাতিয়ারগুলো আছে, যেমন চেক। চেক কি? ক্যাশের অল্টারনেটিভ। তোমার হচ্ছে ধরো 1000 টাকার 10টা নোট যদি তুমি একসাথে রাখো, তাহলে তোমার 10,000 টাকা হচ্ছে। ইট উড বি লাইক দিস, একটু মোটা হবে। কিন্তু তুমি হচ্ছে একটা চেকের মধ্যে জাস্ট তুমি যদি 10,000 টাকা লিখে সিগনেচার করে দাও, তাহলে এই একটা কাগজের পাতা হয়ে যাচ্ছে কি একটা টাকার মতো হিসেবে, টাকার মতো কাজ করতেছে। যার কারণে তো বাণিজ্যিক ব্যাংক কি হচ্ছে? বিনিময়ের মাধ্যম হিসেবে একটা হাতিয়ার সৃষ্টি করেছে, সেটা হচ্ছে কি চেক। এবার হচ্ছে যে ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট, এটিএম কার্ড ডেবিট কার্ড হতে পারে, পে অর্ডার। ওকে, ব্যাংক নিশ্চয়তা সনদ। ব্যাংক নিশ্চয়তা সনদ হচ্ছে মানে তুমি যে সচ্ছল, আর্থিকভাবে সচ্ছল, অথবা হ্যাঁ এটা কি হচ্ছে কি ব্যাংক নিশ্চয়তা সনদ বলে। এবার হচ্ছে লেটার অফ ক্রেডিট বা এলসি, প্রত্যয়পত্র। এটা হচ্ছে বৈদেশিক আমদানি বা রপ্তানির কাজে এই জিনিসটা লাগে। বাণিজ্যিক ব্যাংকের আত্মরক্ষার হাতিয়ার বলতে কি, যে বাণিজ্যিক ব্যাংক তো একটা ব্যবসা প্রতিষ্ঠান, তাই না? একটা কোম্পানি। তো এই বাণিজ্যিক ব্যাংকের মানে নিজের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে কিছু জিনিস মেনটেন করতে হয়, যেটাকে হাতিয়ার হিসেবে দেওয়া যায়। যেমন নগদ অর্থ জমা রাখা মানে আমানত হিসেবে এনাফ পরিমাণ, মানে তার ক্যাপাবিলিটিস থাকা বা ক্যাপাবিলিটিস রাখা, যাতে সে জনগণ থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা রাখতে পারে। বাট্টাকৃত বিলসমূহ যেমন যে তাদের একটা আয়ের উৎস আর কি। ধরো তোমার কাছে 100 টাকার একটা বিল আছে, এটার মেয়াদ হচ্ছে ধরো 30 তারিখ। তুমি চাচ্ছ যে 15 তারিখ তুমি হচ্ছে 100 টাকা পাইতে যাচ্ছ, মানে তোমার কাছে একটা বিল আছে 100 টাকার, সেটার মেয়াদ হচ্ছে 30 দিন, কিন্তু তুমি চাচ্ছ যে আমি 15 তারিখ আমার এই 100 টাকা লাগবে। তখন তুমি 100 টাকার বিলটা নিয়ে বাণিজ্যিক ব্যাংকের কাছে যাবা। তখন হচ্ছে তোমাকে ওই মানে বাণিজ্যিক ব্যাংক 100 টাকা তো দিবে না, যেহেতু মেয়াদের আগে, তো সে হচ্ছে তোমাকে 97 টাকা দিবে। এখানে তার 3 টাকা আছে, যে 3 টাকাটা সে কম দিল, সেই 3 টাকাটা হচ্ছে কি ব্যাংকের একটা মানে প্রফিট। এবার আসে হচ্ছে হস্তান্তরযোগ্য জামানতের বিনিময়ে ঋণ দেওয়া। ধরো তুমি ঋণ নিছো
বাণিজ্যিক ব্যাংক থেকে, তারপর তুমি দেউলিয়া হয়ে গেছো, মানে তোমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, তুমি হচ্ছে অনেক বড় একটা লস খাইছো। সেক্ষেত্রে এই যে তুমি লস খাইছো, কিন্তু তুমি তো আর টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু তুমি যখন বাণিজ্যিক ব্যাংক থেকে তুমি ঋণ নিয়েছিলা, তখন হচ্ছে তুমি কোনো একটা জমি বা তোমার কোনো একটা বাসা বন্ধক রাখছিলা। তো এখন কি করবে বাণিজ্যিক ব্যাংক, যেহেতু তোমার থেকে টাকা পয়সা পাচ্ছে না, সে হচ্ছে ওই জমিটা বা ওই বাড়িটা বিক্রি করে দিয়ে, ওটা বিক্রয়কৃত অর্থ দিয়ে হচ্ছে মানে রিকভারি করবে আর কি তোমার ঋণের টাকাটা। উত্তম বিনিয়োগ, একটা ভালো ইনভেস্টমেন্ট। চাহিদা মাত্র দেওয়া ঋণ ও স্বল্পমেয়াদী ঋণ। চাহিদা মতো দেওয়া ঋণ বলতে কি, ধরো তোমাকে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক মাঝে মাঝে কী করে জনগণকে ঋণ দেয়, অথবা বড় বড় কর্পোরেশনকে ঋণ দেয়। এখন কিছু কিছু ঋণের শর্ত থাকে, যখনই আমি তোমার থেকে ঋণটা চাবো, তখনই তুমি আমাকে এটা দিয়ে দিতে হবে, মানে ঋণের টাকাটা ব্যাক চাবো, এগুলাই। আর স্বল্পমেয়াদী ঋণ হচ্ছে যে তোমাকে হচ্ছে মানে বিভিন্ন জায়গায় হচ্ছে 1 বছরের জন্য ঋণ দেয়। সেক্ষেত্রে কি মানে অনেক দিনের জন্য ব্যাংকের টাকাটা অন্য কোথাও আটকায় থাকে না। যদি সে 5 বছরের জন্য কোথাও ইনভেস্ট করে থাকে, মানে কোথাও ঋণ দিয়ে থাকে, তাহলে ব্যাংকের ক্রাইসিস মুভমেন্টে ব্যাংক যদি কোনো ধরনের তারল্য অসুবিধায় ভুগে, অথবা ব্যাংক যদি কোনো ধরনের লস খেয়ে থাকে, তখন মাঝে মাঝে কি অর্থের প্রয়োজন পড়ে। তো এই যে একটা তারল্য সংকট থাকে, তখন হচ্ছে কি সে যদি স্বল্পমেয়াদী জায়গায় যদি ইনভেস্ট করে বা স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে, তাহলে সে কি 1 বছর পরে একটা সোর্স থেকে সে টাকাটা পাচ্ছে। কিন্তু সে যদি দীর্ঘমেয়াদী করে থাকে, তাহলে কি হয়, একটা লম্বা সময়ের জন্য একটা জায়গায় টাকাটা আটকে থাকে, মানে ঋণটা আটকে থাকে। এবার আসি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের কিছু ট্যাকটিক। বাণিজ্যিক ব্যাংক কীভাবে হচ্ছে তহবিল সংগ্রহ করে থাকে। নিজস্ব তহবিল আছে, মানে নিজস্ব মূলধন বা নিজস্ব ইনভেস্টমেন্ট, মানে যেটা মালিকপক্ষ করে থাকে। পরিশোধিত মূলধন, মানে সে হচ্ছে বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে যে মূলধনগুলো পাচ্ছে। ঋণ গ্রহণ, সে হচ্ছে জনগণ থেকে ঋণ নিতে পারে বন্ডের থ্রুতে, অথবা এভাবে নর্মালি অন্য কোনো ব্যাংকের থ্রুতে বা অন্য কোনো বড় প্রতিষ্ঠানের থ্রুতে। আমানত গ্রহণ, জনগণ থেকে জনগণের সঞ্চয়গুলো গ্রহণ করা, মানে আমানত হিসেবে গ্রহণ করা। সঞ্চিত তহবিল, মানে মাঝে মাঝে কী হয় যে ব্যাংকগুলা তাদের যে রিটেন আর্নিং যেটা আর কি, তাদের প্রফিটের কিছু অংশ আলাদা করে রাখে। এই যে প্রফিটের কিছু অংশ আলাদা করে রাখে, আর বাকি টাকা হচ্ছে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে দিয়ে দেয়। এই যে আলাদাকৃত যে টাকাটা, এটাও কিন্তু একটা সময় কি এত বেশি হয়ে যায়, সেটা হচ্ছে আবার রিইনভেস্ট করা যায়। ওকে, এবার আসি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসগুলো কী কী? বিনিয়োগের সুদ, ঋণ দিছি যেটা, বাণিজ্যিক ব্যাংক তো ঋণই দেয়, ঋণকৃত অর্থ থেকে যে সুদটা পাচ্ছে সেটাই। এবার হচ্ছে ঋণ মঞ্জুরও কিন্তু কি মনে করো বেসিক ব্যাপার, যে সে জনগণকে ঋণ দিচ্ছে, জনগণের ঋণের থ্রুতে কি সে সুদ পাচ্ছে, সেটাই কি ঋণ মঞ্জুর। লকার ভাড়া দেওয়া, জনগণের মূল্যবান জিনিসপাতিগুলো কি একটা জিনিসপাতি রাখার জন্য বাণিজ্যিক ব্যাংক লকার সুবিধা দিয়ে থাকে। শেয়ারের অবলেখন হচ্ছে কি, ধরো তোমার হচ্ছে একটা নতুন কোম্পানি দিছো, কিন্তু কোম্পানি দিছো, এখন কোম্পানি দেওয়ার পরে কাজ কি, যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তুমি হচ্ছে শেয়ার বিক্রি করো, শেয়ার তোমার বাজারে ছাড়তে হবে। এই যে শেয়ার ছাড়ার জন্য যে ঝুঁকিটা আছে, এই ঝুঁকিটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বহন করে। এই যে অবলেখন হিসেবে কাজ করতেছে বাণিজ্যিক ব্যাংক, সেটার বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক একটা কমিশন পাবে। ওকে, যে তোমার কোম্পানির শেয়ারগুলা বাণিজ্যিক ব্যাংক কী করবে, বিক্রি করে দিবে। তোমার ওই কোম্পানির শেয়ারগুলো বাণিজ্যিক ব্যাংক বিক্রি করে দিবে, এর বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক কিছু কমিশন পাবে। এবার হচ্ছে বিল বাট্টা করা, একটু আগে দেখাইছিলাম যে 100 টাকার একটা বিল তুমি যদি সময়ের আগে বাট্টা করতে চাও, তাহলে তুমি বাণিজ্যিক ব্যাংকে যাবা, কিন্তু যেহেতু তুমি সময়ের আগে নিচ্ছ, তার কারণে তোমাকে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক 100 টাকা না দিয়ে 97 টাকা দিতে পারে। এক্ষেত্রে 3 টাকা যে কম দিল, এই 3 টাকাটা হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংকের একটা লাভ। ঋণের দলিল ইস্যু করা, এটাও একটা কি বাণিজ্যিক ব্যাংকের জন্য একটা আয়। ওসি হিসেবে দায়িত্ব পালন করা, ওসি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আর কি, তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বাণিজ্যিক ব্যাংক দায়িত্ব পালন করতে পারে। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কি, পরিশোধিত মূলধন। তহবিলের প্রধান উৎস হচ্ছে কি পরিশোধিত মূলধন। আচ্ছা, যে ব্যাংক অল্প সুদে জনগণের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে বেশি সুদে ঋণ প্রদান করে মুনাফা অর্জন করে, সেটা কি বাণিজ্যিক ব্যাংক। অন্যান্য অর্থ সংগ্রহ কাজ করে বাণিজ্যিক ব্যাংক আর্থিক মধ্যস্থকারী হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক অর্থবাজারে মধ্যমণি, উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। অর্থনৈতিক জীবনাশক্তি হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক। ঋণ আমানত সৃষ্টি করে কে, বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি, এবি ব্যাংক।
তহবিলের সবচেয়ে বড় উৎস হচ্ছে কি আমানত। তহবিলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাণিজ্যিক ব্যাংকে, তহবিলের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ঋণ মঞ্জুর করতে। ওকে, মানে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টগুলো আর কি বাণিজ্যিক ব্যাংকে যে তহবিলটা সংগ্রহ করছে সেটা হচ্ছে বেশিরভাগ ইনভেস্ট হয় কোথায়? জনগণকে ঋণ দিয়ে। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস হচ্ছে সুদ। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখি যে প্রিভিয়াস ইয়ারগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটি কী কী এমসিকিউ দিয়েছে এই অধ্যায়ের ভিত্তিতে। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পত্তি হিসেবে বিবেচিত হয়? সবচেয়ে বড় সম্পত্তি কোনটি? সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে জমাকৃত নগদ তহবিল। এটা কি নিচের বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে কি বাংলাদেশ ব্যাংকে জমাকৃত নগদ তহবিল। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়? নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় বলো? পল্লী সঞ্চয় ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। প্রাইম ব্যাংকের মালিকানার ধরন কি? প্রাইম ব্যাংকের মালিকানার ধরন হচ্ছে প্রাইভেট লিমিটেড। কোনটি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে সঠিক নয়, সঠিক তথ্য নয়? সবগুলো অপশনই সঠিক। যদি আমরা দেখি যে ঋণ দান করা, তারপর হচ্ছে চলতি সঞ্চয়, ঠিক আছে, জনগণের মাঝে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করাও কিন্তু বাণিজ্যিক ব্যাংকের কাজ। আর দীর্ঘমেয়াদী ঋণ প্রদান, বাণিজ্যিক ব্যাংক সচরাচর দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে না, এটাও একটা অপশন হতে পারে, এটা একটা অপশন হতে পারে। আর বর্তমান বেসিসে বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে, কিন্তু সব ব্যাংক দিয়ে থাকে না আসলে। একটি ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? সুদ। কোনটি বাণিজ্যিক ব্যাংকের জীবন সুনিত আমানত? কোনটি বাণিজ্যিক ব্যাংকের জীবন সুনিত? সেটা হচ্ছে নগদ। ঢাকা ইউনিভার্সিটিতে 2002-2003 আসছিল, নিজেকে কনফিউজ করে দিছে। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক মূলত ঋণ প্রদান করে স্বল্প মেয়াদী। বাংলাদেশে ব্যবসায় চলতি মূলধন সরবরাহকারী প্রতিষ্ঠান হলো বাণিজ্যিক ব্যাংক। কোন একটি বাণিজ্যিক ব্যাংকের রক্ষা কবচ হিসেবে পরিচিত কোনটি? চাহিদামাত্র ঋণ বা নগদ অর্থ, মানে চাহিদামাত্র ঋণ আর নগদ অর্থ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের রক্ষা কবচ। মানে বাণিজ্যিক ব্যাংক তারল্য সংকটে যদি না ভুগে, সেক্ষেত্রে কি সে স্বল্পমেয়াদী খাতে বেশি বিনিয়োগ করে, যাতে সে 1 বছর বা 6 মাস পরে সে টাকাটা আবার ফেরত পায়। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় সম্পত্তি? বাংলাদেশ ব্যাংকে জমাকৃত তহবিল। হলমার্ক ক্যালেন্ডারি সংগঠিত হয়েছে বিল বাট্টাকরণের মাধ্যমে। হলমার্ক ক্যালেন্ডারি সংগঠিত হয়েছে বিল বাট্টাকরণের মাধ্যমে। রাজশাহী ইউনিভার্সিটি 2012 সালে 2013 সালে থেকে এটা আনসার আল্লাহ জানে। এবি ব্যাংক হচ্ছে একটি বাণিজ্যিক ব্যাংক, যেটা কিনা বাংলাদেশের সর্বপ্রথম বাণিজ্যিক ব্যাংক। অন্য ব্যাংকে জমাকৃত অর্থ কি? ব্যাংকের স্বল্পমেয়াদী সম্পদ। অন্য ব্যাংকে জমাকৃত অর্থ হচ্ছে কি? ব্যাংকের স্বল্পমেয়াদী সম্পদ। বাণিজ্যিক ব্যাংকের জন্য কোনটি বেশি অলাভজনক? বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে কোনটি বেশি অলাভজনক? নগদ অর্থ সংরক্ষণ, মানে কোথাও ইনভেস্ট না করা, সেটা হচ্ছে অলাভজনক। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যাকে বলে হচ্ছে কি? বিধিবদ্ধ রিজার্ভ। কোন ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে? বাণিজ্যিক ব্যাংক। প্রত্যয়নপত্র ইস্যু করে কে? বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক বলা হয় কাকে? বাংলাদেশ ব্যাংক। যে ঋণ ব্যবসায় ঋণ গ্রহীতা ব্যাংকারের নিকট সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানার কাগজপত্রাদি হস্তান্তর করে, কিন্তু সম্পত্তি ঋণ দখল থাকে, তাকে বলে সেই হচ্ছে কি? স্থায়ী বন্ধক। যে ঋণ ব্যবস্থায় ঋণ গ্রহীতা ব্যাংকারের নিকট সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানা কাগজপত্রাদি হস্তান্তর করে, কিন্তু সম্পত্তি মালিকের দখলেই থাকে, সেটা হচ্ছে কি? স্থায়ী বন্ধক। নিচের কোন ব্যাংকটি জামানত ছাড়াই ঋণ প্রদান করে থাকে? গ্রামীণ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কি? সুদ। কোনটি বাণিজ্যিক ব্যাংকের রক্ষা কবচ হিসেবে কাজ করে? চলতি আমানত। কোনটি বাণিজ্যিক ব্যাংকের রক্ষা কবচ হিসেবে বিবেচিত?
এটা ভুল, রাইট অ্যান্সার হচ্ছে এটা, এটাও না এটাও না। নগদ অর্থ চাহিদামাত্র ঋণ হচ্ছে কি রক্ষাকবচ হিসেবে কাজ করে। সুদের হার বৃদ্ধি হলে, সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগ হ্রাস পায়। সেন্ট্রাল ব্যাংক যদি মানে সুদের মনে করো বাণিজ্যিক ব্যাংক যদি সুদের হার বাড়ায় দেয়, তাহলে জনগণ হচ্ছে কম পরিমাণে ঋণ গ্রহণ করবে। তাহলে কি হবে, জনগণ হচ্ছে মানে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট যে প্রকল্পগুলো বা ইনভেস্টমেন্ট পরিকল্পনাগুলো সেগুলো হচ্ছে আর নিবে না। আচ্ছা, এবার হচ্ছে আসি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলা কীসব নীতির উপরে, কোন কোন নীতির উপরে প্রতিষ্ঠিত, যেগুলো সে হচ্ছে মানে মেনটেন করে চলে। ওকে, এবার যদি দেখি যে বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিসমূহ, সচ্ছলতার নীতি বলতে ব্যাংকের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সামর্থ্যকে বোঝায়। এটা কি সচ্ছলতার নীতি? সচ্ছলতার নীতিতে ব্যাংকের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সামর্থ্য বজায় রাখা, প্রকৃত সম্পদের পরিমাণ দায় থেকে কমে গেলে, প্রকৃত সম্পদের পরিমাণ দায় থেকে কমে গেলে ব্যাংকের সচ্ছলতা কমে যায়। এবার আসি হচ্ছে তারল্য নীতি। তারল্য নীতি কি বলে? ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ চাহিদামাত্র, গ্রাহকের জমাকৃত অর্থ চাহিদামাত্র ফেরত প্রদানের ক্ষমতাই হচ্ছে কি তারল্য। গ্রাহকের চেকের অর্থ চাহিদামাত্র পরিশোধের সামর্থ্যই কি তারল্য অর্থ। ওকে, তারল্য নীতি মানে যদি গ্রাহকরা যখনই ব্যাংকে যায় তার তার হিসাব থেকে সে যদি টাকাটা সরাসরি তুলতে পারে, সেই যে ক্ষমতাটা, সেটাই কি তারল্য নীতির আন্ডারে পড়ে। এবার হচ্ছে নিরাপত্তার নীতি। নিরাপত্তার নীতি কি? গ্রাহকের অর্থ চুরি ডাকাতি ও জালিয়াতির হাত থেকে রক্ষার ক্ষেত্রে ব্যাংক যে নীতিটা অবলম্বন করে সেটাই হচ্ছে কি নিরাপত্তার নীতি। এবার এসে হচ্ছে কি মুনাফার নীতি। মুনাফার নীতি কি বলে? তারল্য সংরক্ষণের পরেও মানে কোম্পানিতে ইনাফ পরিমাণ ক্যাশ টাকা রাখার পরেও, হ্যাঁ মানে খুব বেশি ক্যাশ টাকা আবার না রাখা, আবার হচ্ছে খুব বেশি ইনভেস্টমেন্ট যাতে না করা, এই দুটার মধ্যে যে ব্যালেন্স আসে, কিন্তু একটা যে মানে খুবই সচেতনতার সাথে যথেষ্ট পরিমাণ তরল্য সংরক্ষণ করে বাকি অর্থটা একটা মানে অতিরিক্ত অর্থটা একটা নিরাপদ ও লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে মানে প্রফিট গেইন করাটাই হচ্ছে কি মুনাফা নীতির অন্তর্ভুক্ত। এবার আসি হচ্ছে সঞ্চয় সংগ্রহের নীতি। সঞ্চয় সংগ্রহের নীতি কি বলে? বিভিন্ন হিসাবের মাধ্যমে গ্রাহকের নিকট থেকে অধিক সঞ্চয় সংগ্রহ করে ব্যাংক তহবিল বাড়ানোকে, মানে জনগণকে সঞ্চয়ে উৎসাহিত করা, এটাই। এবার আসি হচ্ছে ঋণদান ও বিনিয়োগের নীতি। এটা কি হচ্ছে? এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের হচ্ছে কোর নীতি বলতে পারো। সেটা কি করে? কেন্দ্রীয় ব্যাংক এক খাতে সম্পূর্ণ অর্থ বিনিয়োগ না করে কিছু খাতে হচ্ছে ঋণ প্রদান করা, কিছু খাতে হচ্ছে ইনভেস্ট করা, হ্যাঁ বিভিন্ন ধরনের কর্পোরেশন ইনভেস্ট করা, বিভিন্ন ধরনের ব্যবসায় ইনভেস্ট করা, এটাই হচ্ছে এটার আন্ডারে পড়ে। এবার আসি হচ্ছে ব্যাংক দক্ষ কর্মী বাহিনী। আচ্ছা, এটা হচ্ছে দক্ষতার নীতি যেটাকে বলে যে শ্রম ও অর্থ ব্যয়ে সুন্দর ও সার্থকভাবে ব্যাংকের কাজ সম্পাদন করার নীতিকে কি বলে? দক্ষতার নীতি বলে। ওকে, আচ্ছা এবার যদি যাই যে গ্রাহক সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তাদের প্রয়োজন পূরণ উপযোগী কাজ সুবিধা তৃপ্তি প্রদান কি বলে? নীতি কেশবের নীতি। এবার এসে হচ্ছে যে গোপনীয়তার নীতি হচ্ছে যে গ্রাহকের হিসাব সংক্রান্ত সকল তথ্য, মানে তথ্য যাতে ফাঁস না হয়ে যায়, যে তুমি হচ্ছে ব্যাংকে তোমার ব্যাংকে কত টাকা আছে, তুমি ব্যাংকে মানে কী পরিমাণ লেনদেন করো, এটা যদি অন্য কেউ না জানে সেটার গোপনীয়তা রক্ষা করার যে নীতিটা, সেটা হচ্ছে কি গোপনীয়তার নীতি। এবার আসি হচ্ছে যে আধুনিকায়নের নীতি হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে নতুন প্রোডাক্ট বা সার্ভিস চালু করার মাধ্যমে প্রতিযোগীদের থেকে বেশি আগায় থাকা, সেটাই কি আধুনিকায়নের নীতি। এবার আসি হচ্ছে অবস্থানের নীতি কি বলে? শিল্প ও ব্যবসায়ের কেন্দ্র নিকট, মানে অবস্থান নীতি হচ্ছে যে তোমার একটা কেন্দ্রীয় অফিস আছে, কিন্তু জনগণের লেনদেনকে সুপ্রসার করার জন্য, যাতে তাদের লেনদেনকে সুবিধা মানে লেনদেন করতে সুবিধা দেওয়ার মানে যদি এখান থেকে পড়ি যে শিল্প ও ব্যবসার কেন্দ্রের নিকট, মানে তোমার একটা কেন্দ্রীয় অফিস আছে, কিন্তু তুমি অন্যান্য জায়গাগুলোতে শাখা গঠন করবা, যাতে এই যে শাখার আশেপাশে যে ব্যবসায়ীগুলো আছে তারা হচ্ছে খুব সহজে আর্থিক লেনদেনগুলো করতে পারে এই জায়গা থেকে এই জায়গায়। তাহলে কি বলছে? যে শিল্প ও ব্যবসায় কেন্দ্রের নিকট শাখাগুলো স্থাপন করা, যাতে ওই গোষ্ঠীগুলা মানে যাতে ব্যাংক সুবিধাটা সহজে পায়। ব্যাংক প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে ক্রেতাকে জানানো, এটাকে কি বলে?
প্রচারের নীতি হচ্ছে ব্যাংকের বিভিন্ন ধরনের যে মানে সুযোগ সুবিধাগুলো আছে সেটা হচ্ছে জনগণকে অবগত করা। ব্যাংকিং জগতে ইতিবাচক ইমেজ সৃষ্টির নীতিকে বলা হয়েছে সুনামের নীতি। ওকে, সুনামের নীতি হচ্ছে কি উপরে আমরা যা দেখলাম যতগুলো নীতি আছে সেগুলো যদি সে ঠিকভাবে মেনটেন করে তাহলে এইভাবেই এই যে মেনটেন করার মাধ্যমে সে হচ্ছে সুনামের নীতি সেটা ফলো করবে। এবার আসি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে মানে চ্যাপ্টারে দেখেছিলাম যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো দেখেছিলাম, সাধারণ বাণিজ্যিক কার্যাবলী, এরপরে হচ্ছে ব্যাংকারের ব্যাংক হিসেবে কার্যাবলী। এবার হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংকের অনেক ধরনের কার্যাবলী আছে, অনেক ধরনের সেক্টরের কার্যাবলী আছে। ফার্স্ট এটা হচ্ছে সাধারণ কার্যাবলী, মানে জেনারেলাইজড, মানে খুবই বেসিক যে কাজগুলো হচ্ছে আমানত সংগ্রহ করা, এটা আমরা জানি। অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া, জনগণ যে টাকাটা জমা রাখছে সেটা সে যে কোনো সময় যাতে উত্তোলন করতে পারে সেটা সুযোগ দেওয়া হয় হচ্ছে অর্থ উত্তোলনের সুযোগ। ঋণ দান করা জনগণকে। আবার হচ্ছে বিনিয়োগের মানে সাধারণ কার্যাবলী হচ্ছে যে যেই টাকাটা ব্যাংক মানে আমানত হিসেবে সংগ্রহ করেছে সেটা কোথাও বিনিয়োগ করা। এবার হচ্ছে বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করাও কিন্তু বাণিজ্যিক ব্যাংকের একটা কাজ। ঋণ আমানত ব্যাপারটা হচ্ছে এমন যে ধরো তোমার একটা অ্যাকাউন্টে ব্যাংক তোমাকে হচ্ছে সরাসরি এভাবে ঋণ না দিয়ে, মানে ঋণের টাকাটা একদম ক্যাশে না দিয়ে সে কী করে, সে হচ্ছে ব্যাংকে মানে ওই ব্যাংকে তুমি যেই ব্যাংকের কাছে ঋণ নেওয়ার জন্য গেছো সেই ব্যাংক তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলবে। ওই ব্যাংকে তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে টাকাটা দিবে, ওই অ্যাকাউন্টে তোমার টাকাটা দিবে, মানে সরাসরি তোমার ক্যাশ প্রদান না করে। এটাই হচ্ছে কি ঋণ আমানত সৃষ্টি। ওকে, এবার হচ্ছে বিল বাট্টাকরণ। আমরা বলেছিলাম যে 100 টাকা বা 200 টাকার বিলগুলো বাট্টা করে দেওয়া। বৈদেশিক বিনিয়োগে সহায়তা প্রদান করা, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা করাও বাণিজ্যিক ব্যাংকের একটা সাধারণ কাজ। এবার হচ্ছে প্রতিনিধিত্বমূলক কাজ হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট ভিত্তিক কাজগুলো আর কি। অর্থ আদায় ও পরিশোধ করে দেওয়া, তোমার হয়ে বাণিজ্যিক ব্যাংকগুলা কোনো একটা সেগমেন্ট থেকে অথবা কোনো একটা জায়গা থেকে অর্থ সংগ্রহ করবে, তোমার হয়ে অর্থটা কালেক্ট করবে, আবার তোমার হয়ে বাণিজ্যিক ব্যাংক কাউকে অর্থ আদায় করে দিবে। এবার আসি হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবলেখক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কাজ করে। এবার হচ্ছে ওসি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে হচ্ছে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন, বিভিন্ন ধরনের পরামর্শের ক্ষেত্রে তোমার বাণিজ্যিক ব্যাংক সাহায্য করবে। অবলেখক, আমরা একটু আগে দেখেছি যে অবলেখক কি, অবলেখক হচ্ছে যে তুমি তোমার হচ্ছে ধরো শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তোমাকে হচ্ছে অবলেখক হিসেবে বাণিজ্যিক ব্যাংক সাহায্য করবে। এবার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব, কেন্দ্রীয় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। অর্থ সম্পদের নিরাপত্তা, ধরো তোমাকে বাণিজ্যিক ব্যাংকের যে ভোল্টগুলোতে সেখানে তোমার হচ্ছে মূল্যবান জিনিসপত্র রাখার মানে সুযোগ করে দেওয়া। এবার হচ্ছে গোপনীয়তা রক্ষা, তোমার সকলে মানে তুমি কী পরিমাণ মানে ওই ব্যাংকে তোমার কী পরিমাণ টাকা পয়সা আছে সেটার যে গোপনীয়তা বা কী পরিমাণ লেনদেন করতে সেটার গোপনীয়তা রক্ষা করাও কিন্তু কি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক একটি কাজ। এবার আসি সেবামূলক কাজগুলো কী কী। সেবামূলক কাজগুলোর মধ্যে হচ্ছে অর্থ স্থানান্তর করা। সেবামূলক কাজগুলোর মধ্যে হচ্ছে তোমার টাকাগুলা মানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করা, অথবা তুমি এক জেলা থেকে অন্য জেলায় টাকা স্থানান্তর করাটা হচ্ছে একটা সেবামূলক কাজ। অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাস, চেক অথবা ধরো মানে তুমি হচ্ছে এক জেলা থেকে অন্য জেলায় যাইতে হচ্ছে না, ব্যাংক তোমার এই কাজটা করে দিচ্ছে। তথ্য সরবরাহ করা, বিভিন্ন ধরনের ব্যাংকিংজনিত তথ্য তোমাকে প্রোভাইড করা। সময় অতিরিক্ত সেবাদান মানে 24/7 যেটা, ওকে, এটিএম বুথের মাধ্যমে অথবা বিভিন্ন কাজে। উন্নত প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান, সেম এটিএম বুথের মাধ্যমে তোমার হচ্ছে খুব সহজেই তুমি টাকা উত্তোলন করতে পারতো লাইনে না দাঁড়ায়। পরামর্শ দান, আর হচ্ছে সচ্ছলতার সনদ প্রদান বলতে কি, যে ধরো তুমি হচ্ছে
পড়াশোনার জন্য বাইরের দেশে যেতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার ওই ইউনিভার্সিটি একটা সনদ চায়। সেই সনদটা হচ্ছে যে তুমি যে ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছ, হ্যাঁ, সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার মতো তোমার হচ্ছে ইনাফ সচ্ছলতা আছে কি না, তোমার কাছে ইনাফ টাকা পয়সা আছে কি না, সেটাই হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক সেই সচ্ছলতার একটা সনদ তোমাকে দেয়, যেটা কিনা তুমি বাইরের কোনো ইউনিভার্সিটি তুমি দেখাইতে পারো যে হ্যাঁ আমার হচ্ছে ইনাফ ক্যাপাবিলিটিস আছে। এই সনদটাও কিন্তু কি বাণিজ্যিক ব্যাংক দিয়ে থাকে। আচ্ছা, ব্যাংক ঋণ দানের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় নিরাপত্তার নীতির উপর। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ আমানত গ্রহণ আর ঋণ দান। বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় কোনটি? নোট ইস্যু করা, মুদ্রামান সংরক্ষণ, ঋণ নিয়ন্ত্রণ, ক্লিয়ারিং হাউস, গ্রাহকের জন্য পণ্য ক্রয়, এগুলো সবই কি কেন্দ্রীয় ব্যাংকের কাজ, বাণিজ্যিক ব্যাংকের না। ব্যাংকের কাজ হিসেবে গণ্য হয় না ঝুঁকি গ্রহণ। গ্রাহকের জমাকৃত অর্থ চাহিদা মতো ফেরত প্রদানের ক্ষমতাই কি তারল্য বলে। ঠিক আছে, জমাকৃত অর্থ চাহিদা মতো ফেরত দিয়ে দেওয়া কি হচ্ছে তারল্য বলে। গ্রাহকের চেকের অর্থ চাহিদা মতো পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের যে নীতি, সেটাকে কি বলে? তারল্য নীতি। ব্যাংকিং আইন অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকের নিকট মুনাফার শতকরা 20% সংরক্ষিত তহবিলে জমা রাখতে হবে। মানে যে পরিমাণ টাকা জনগণ থেকে সে আমানত হিসেবে নিয়েছে তার হচ্ছে 20% সে তাকে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হবে। ওই টাকাটা সে খরচ করতে পারবে না, বা ওই টাকাটা সে কাউকে ঋণ দিতে পারবে না অথবা বিনিয়োগ করতে পারবে না। প্রশাসনিক বিভাগকে বাণিজ্যিক ব্যাংকের স্নায়ু কেন্দ্র বলা হয়। বাণিজ্যিক ব্যাংকে সবচেয়ে বড় বিভাগ হলো আমানত বিভাগ। নতুন নতুন শাখা খোলা বাণিজ্যিক ব্যাংকের উন্নয়ন বিভাগের কাজ। তাহলে বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় বিভাগ কোনটি? আমানত বিভাগ, যেটা কিনা নতুন নতুন শাখা খোলার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের উন্নয়ন বিভাগের কাজটা করে থাকে। ব্যাংকের ব্যবসায়িক দিক বিবেচনার গুরুত্বপূর্ণ হচ্ছে সচ্ছলতার নীতি। সচ্ছলতার নীতি হচ্ছে ব্যাংক ব্যবসায়ের দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ। ব্যাংকের প্রাতিষ্ঠানিক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ হচ্ছে কি? প্রাতিষ্ঠানিক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ কি? তারল্য নীতি। প্রাতিষ্ঠানিক দিক নির্বাচনে তারল্য নীতি, আর ব্যবসায়িক দিক বিবেচনায় সচ্ছলতার নীতি। আচ্ছা, এবার হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর উপর বেসড করে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে সকল কোশ্চেনগুলো আসছে সেটা আমরা দেখে নিই। প্রাইম ব্যাংকের মালিকানার ধরন। প্রাইম ব্যাংকের মালিকানার ধরন কি? পাবলিক লিমিটেড কোম্পানি। ওকে, এখানে বেসরকারি বা বাণিজ্যিক কিছু বলে নাই, যার কারণে এটা কি পাবলিক লিমিটেড কোম্পানি। কারণ ব্যাংক আসলে একটা কি কোম্পানি প্লাস একটা মানে ব্যাংকিং প্রতিষ্ঠান। আচ্ছা, নিম্নের কোনটি ব্যাংকের কাজ হিসেবে গণ্য হয় না? ঝুঁকি গ্রহণ। কোনটি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে সত্য নয়? কোনটি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে সত্য নয়? দীর্ঘমেয়াদী ঋণ প্রদান হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ইউজুয়ালি দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে না। বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মূল পার্থক্য হলো, বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মূল পার্থক্য কোনটা? দেখো, নোট ইস্যু করার একচেটিয়া ক্ষমতা আছে। ঠিক আছে, এটিএম এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো সুবিধা দিচ্ছে দিনরাত যে কোনো সময় অর্থ উত্তোলন। সবগুলোই আসলে দিনরাত যে কোনো সময় অর্থ জমা দান, অর্থ উত্তোলন, দিনরাত যে কোনো সময়। আচ্ছা, সেম জিনিস দুইবার। স্থিতিপত্র সম্পর্কে জানা, সেটাও কিন্তু এটিএম বুথ দিয়ে থাকে, মানে তোমার ব্যালেন্সে কত টাকা আছে এইসব তথ্যগুলো আর কি। ঋণ দানের ক্ষেত্রে ব্যাংক কোন নীতির প্রতি অধিক গুরুত্ব দেয়? ঋণ দানের ক্ষেত্রে ব্যাংক সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কোন নীতি বলো? নিরাপত্তার নীতি। ঋণ দানের ক্ষেত্রে আমরা একটু আগে পড়েছিলাম। বাণিজ্যিক ব্যাংকের তারল্য হলো জমাকৃত একটি অংশ বিনিয়োগ করে অবশিষ্ট অংশ নগদ হিসেবে জমা রাখা, যাতে আমানতকারীরা যে কোনো সময় টাকাটা উত্তোলন করতে পারে। এটা হচ্ছে তারল্য। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? মুদ্রানীতি প্রণয়ন বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়। আচ্ছা, চাহিদা মতো টাকা পরিশোধের যোগ্যতাকে কি বলে? তারল্য নীতি। বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি কোনটি? বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি তারল্য ও লাভজনকতা। অনেকগুলো নীতি রয়েছে, তার মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ নীতি দুটো হচ্ছে কি
তারল্য ও লাভজনকতা, কারণ আমরা জানি ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যাংকের তারল্য বলতে বোঝায় দায় পরিশোধ ক্ষমতা। ব্যাংকের তারল্য বলতে বোঝায় কি, দায় পরিশোধ ক্ষমতা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওকে, অনেকে বিনিয়োগ ক্ষমতা দাগে আসতে পারো, ঋণদান ক্ষমতা দাগে আসতে পারো। দায় পরিশোধ ক্ষমতাই হচ্ছে কি তারল্য নীতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। কোনটি বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি নয়? ঋণ নিয়ন্ত্রণ করা। আচ্ছা, কোন নীতির কারণে ব্যাংকে জমাকৃত টাকা সম্পূর্ণ বিনিয়োগ করতে পারে না? কোন নীতির কারণে ব্যাংক জমাকৃত অর্থ সম্পূর্ণ বিনিয়োগ করতে পারে না? তারল্য নীতির কারণে। বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি কোনটি? তারল্য ও লাভজনকতা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অনুপাত বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকগুলোর কি হয়? রিজার্ভের অনুপাত বৃদ্ধি করলে ঋণদান ক্ষমতা কমে যায়, তাহলে কি হবে? তারল্য হ্রাস পায়। মানে ব্যাংকে, মানে বাণিজ্যিক ব্যাংকে আগে হচ্ছে 20% রিজার্ভ রাখতে হইতো, আগে হচ্ছে 10% রিজার্ভ রাখতে হইতো, এখন যদি 20% রিজার্ভ রাখতে হয়, যার কারণে কি মানে আরও এক্সট্রা 10% তাকে কি সেন্ট্রাল ব্যাংকে দিয়ে দিতে হচ্ছে, যার কারণে বাণিজ্যিক ব্যাংকের তারল্যর পরিমাণ কমে যাচ্ছে, মানে বাণিজ্যিক ব্যাংকের ক্যাশের পরিমাণ কমে যাচ্ছে। বাণিজ্যিক ব্যাংকের কর্মকাণ্ডের বহির্ভূত কাজ কোনটি? নোট ইস্যু। এটা শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তালিকাভুক্ত ব্যাংক নয় কোনটি? তালিকাভুক্ত ব্যাংক নয় হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক আর কি, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আন্ডারে পড়ে না, এটা হচ্ছে বিশেষায়িত ব্যাংকের আন্ডারে পড়ে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে খুব সাবধানে তাদের তহবিল বিনিয়োগ করতে হয়, কারণ তাদেরকে আমানতকারীদের নিশ্চয়তা বিধান করতে হয়। সেটা হচ্ছে নিরাপত্তার নীতি। নিরাপত্তার নীতির কারণে খুব সাবধানে তাদের তহবিলগুলা বিনিয়োগ করতে হয়। বাণিজ্যিক ব্যাংকের জন্য কোনটি বেশি অলাভজনক? স্থায়ী সম্পদ, নগদ অর্থ সংরক্ষণ হচ্ছে সবচেয়ে অলাভজনক। কোন ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে? বাণিজ্যিক ব্যাংক। গোপনীয়তা রক্ষা বাণিজ্যিক ব্যাংকের কোন কার্যাবলীর মধ্যে পড়ে? সাধারণ কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলীর মধ্যে হচ্ছে গোপনীয়তা রক্ষাটা পড়ে। প্রতিনিধিত্বমূলক কার্যাবলীতে প্রত্যয়পত্র ইস্যু করে কে? প্রত্যয়পত্র ইস্যু করে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বা এলসি, যেটা ইস্যু করে। যে ঋণ ব্যবস্থায় ঋণ গ্রহীতা ব্যাংকারের নিকট সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানা কাগজপত্র আদি হস্তান্তর করে কিন্তু সম্পত্তি দখলে থাকে, তা হচ্ছে স্থায়ী বন্ধক। তা হচ্ছে কি স্থায়ী বন্ধক। আচ্ছা, নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? ঋণ নিয়ন্ত্রণ। বাণিজ্যিক ব্যাংকের কাজ কোনটি? বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে ঋণদান করা। এগুলা সবগুলা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংকের কাজ। ওকে, কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? নোট ইস্যু। এটিএম এর পূর্ণরূপ কি? অটোমেটেড টেলার মেশিন। সুদের হার বৃদ্ধি হলে, সুদের হার বৃদ্ধি পেলে কি হয়? সুদের হার বৃদ্ধি পাইছে মানে কি বিনিয়োগ হ্রাস পায়। এবার আসি হচ্ছে মানে খুবই ক্রিটিক্যাল একটা টপিক, সহজ কথায় ভালো একটা ক্রিটিক্যাল টপিক, সেটা হচ্ছে ঋণ আমানত। এটা হচ্ছে মানে কনসেপ্টটা বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে আমি চেষ্টা করি। ঋণ আমানত সৃষ্টি। ঋণ আমানত সৃষ্টি করে যে পন্থায় বাণিজ্যিক ব্যাংক সরাসরি নগদে ঋণ না দিয়ে ঋণ গ্রহীতার আমানত হিসাবে স্থানান্তর পূর্বক পুনরায় উক্ত আমানত থেকে ঋণের সৃষ্টি করে, তাকে হচ্ছে কি ঋণ আমানত বলে। ব্যাপারটা হচ্ছে এমন যে তুমি একজন মানুষ ব্যাংকে গেছো ঋণ নিতে। এখন ব্যাংক তোমাকে ক্যাশ টাকা দিল না, তোমাকে ক্যাশ টাকা ঋণে না দিয়ে ব্যাংক কী করছে? ব্যাংক হচ্ছে একটা হিসাব খুলছে, তোমার নামে একটা হিসাব খুলছে। তোমার নামে একটা হিসাব খুলে ওই হিসাবে ব্যাংক তোমাকে ঋণের টাকাটা দিছে। এখন তুমি এই জায়গাটা থেকে এখান থেকে তুমি হচ্ছে ঋণ নিবা আর কি। তুমি এই হিসাব থেকে আস্তে আস্তে করে ঋণের টাকাটা তুলবা, ঋণের টাকাটা খরচ করবা। এটাই হচ্ছে কি ঋণ আমানত সৃষ্টি। এর ক্ষেত্রে প্রধান কৌশল কোনটা? প্রধান কৌশল হচ্ছে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি। দ্বিতীয় অপশন হচ্ছে কি আমানতকৃত অর্থ হতে ঋণ সৃষ্টি।
দুই ধরনের আছে। তো ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি কি, আর অন্যান্য কৌশলগুলো হচ্ছে কি সম্পদ ক্রয়, বিনিময় মিল বাট্টা, শেয়ার বা সিকিউরিটিজ ক্রয়, জমাকৃত ঋণ প্রদান, অগ্রিম প্রদান, তলবি ঋণ, স্বল্পমেয়াদী ঋণ মঞ্জুর। তো এই যে বেসিক্যালি হচ্ছে এই দুইটাই আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো জাস্ট নামগুলো মনে রাখতে হবে নিচেরগুলোর। এবার যদি দেখি যে ঋণ আমানত সৃষ্টি প্রক্রিয়া, ওকে, ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি, ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি সেটা কি? ব্যাংক যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে তখন সরাসরি নগদ অর্থ ঋণ হিসেবে না দিয়ে, সরাসরি নগদ অর্থ ঋণ হিসেবে না দিয়ে ঋণ গ্রহীতাকে তার নামে একটি আমানত হিসাব খোলা হয়। একটু আগে আমি তোমাকে যেটা বুঝাইছি এক্স্যাক্টলি ওইটাই। তোমাকে ঋণের অর্থ সরাসরি না দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবে তোমার নামে, তারপর ওই টাকাটা, ঋণের টাকাটা ওখানে ট্রান্সফার করে তারপর হচ্ছে তুমি এখান থেকে খরচ করো বা এখান থেকে ঋণ উত্তোলন করো। আচ্ছা, এটার ফর্মুলা হচ্ছে CM = I/RR। খুবই বেসিক একটা ফর্মুলা, আবার হচ্ছে খুব বেশি একটা ইম্পর্টেন্টও না টু বি অনেস্ট। সেটা হচ্ছে CM হচ্ছে বহুগণিত ঋণের সৃষ্টি, I হচ্ছে টাকার পরিমাণ, আর R হচ্ছে প্রয়োজনীয় তারল্য জমা অনুপাত। আচ্ছা, এবার হচ্ছে আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি। ওকে, এটা হচ্ছে তোমরা জেনে রাখার জন্য জেনে রাখো, জেনে রাখার জন্য জেনে রাখো। বাই চান্স যদি আসে MCQতে, আই বিলিভ ইউ ক্যান অ্যান্সার দ্যাট। আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি। আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত কেমন? এটা হচ্ছে আগেরটার মতোই কিন্তু একটু এক্সেপশনাল। যেমন জনগণ থেকে সংগ্রহীত আমানত, জনগণ থেকে সংগ্রহীত আমানত ব্যাংকের প্রাথমিক আমানত হিসেবে গণ্য হবে। জনগণ থেকে মানে একটা মানুষ থেকে যেই টাকাটা মানে আমানত হিসেবে গ্রহণ করছে সেটা তো আসেই। এরপর আমানতের সমুদয় অর্থ, আমানতের সমুদয় অর্থ ব্যাংক সংরক্ষণ না করে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি রেখে বাকিটা ঋণ দেয়। ফলে আমানতের মাধ্যমে ঋণের সৃষ্টি হয়। আবার ঋণ থেকে আমানত এবং সেখান থেকে আবার ঋণ, এভাবে তা আবর্তিত হতে থাকে। ওকে, আমানতকৃত অর্থ থেকে ঋণ গ্রহণ মানে জনগণ থেকে যে টাকাটা নিছে সেটা হচ্ছে টোটালি ইনভেস্ট না করে। ওকে, এই যে আমরা যদি দেখি যে সমুদয় অর্থ ব্যাংকে সংরক্ষণ না করে তার কিছু পরিমাণ রেখে কিছু পরিমাণ ঋণ হিসেবে প্রদান করাই হচ্ছে কি এই আমানতকৃত অর্থ থেকে ঋণ আমানত সৃষ্টির কনসেপ্টটা। আচ্ছা, এটার ক্ষেত্রেও কিন্তু ওই ফর্মুলাটাই। ওকে, সো আমরা হচ্ছে দুইটা পদ্ধতি সম্পর্কে জানলাম। আচ্ছা, সেম আগের দুইটা ইয়াটাকে এলাবোরেট করছে যে পন্থায় বাণিজ্যিক ব্যাংক সরাসরি নগদে ঋণ না দিয়ে ঋণ গ্রহীতার নামে একটা আমানত খোলে, সেটার মাধ্যমে ঋণ প্রদান করে, সেটাই হচ্ছে কি বলে ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি। আমানত থেকে ঋণ সৃষ্টির প্রক্রিয়া যেহেতু এক ধাপ পরে শুরু হয়, তাই এই ক্ষেত্রে আমানত থেকে ঋণ আমানত সৃষ্টি স্বভাবতই একটু কম হয়ে থাকে। এই জিনিসটা বেশি অ্যাপ্লিকেবল, এই জিনিসটা কম অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা, এবার হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এই কনসেপ্টটা থেকে, যে আমানত হিসাব খোলার এই কনসেপ্টটা থেকে কী কী MCQগুলো আসছে সেটা একটু দেখে নিই। বাংলাদেশের ব্যাংকের সেট অফ অধিকার বলতে বোঝায় জামানত বিক্রি করে ঋণ আদায় করা। রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল, ব্যাংকের সেট অফ অধিকার বলতে বোঝায় জামানত বিক্রি করে ঋণ আদায় করা। এটা হচ্ছে কোথায় আছে? এটা হচ্ছে ওই অন্যান্য কৌশলগুলোর মধ্যে ছিল। অন্য ব্যাংকে জমাকৃত অর্থ কি? অন্য ব্যাংকে জমাকৃত অর্থ ব্যাংকের স্বল্পমেয়াদী সম্পদ। কি? অন্য ব্যাংকে জমাকৃত অর্থ। বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যেটা কি বলে বিধিবদ্ধ রিজার্ভ বলে। আচ্ছা, ঋণ আমানত সৃষ্টি করে কোনটি? ঋণ আমানত সৃষ্টি করে কে? বাণিজ্যিক ব্যাংক। যে ঋণ ব্যবস্থায় ঋণ গ্রহীতা ব্যাংকারের নিকট সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানার কাগজপত্রাদি হস্তান্তর করে
কিন্তু সম্পত্তি ঋণ দখলে থাকে, সেটা হচ্ছে কি স্থায়ী বন্ধক। এবার আসি হচ্ছে যে লিখিত প্রশ্নগুলা যে ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথের জন্য, সেটা হচ্ছে দেখে নিই। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে কিছু তথ্য দিয়েছে যে স্বল্প সুদে অর্থ সরবরাহ করে মুনাফা অর্জনীয় উদ্দেশ্য, সেটাই কি বাণিজ্যিক ব্যাংক। খরচ সম্ভবত ন্যূনতম পর্যায়ে রেখে আর্থিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঋণ 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 দান কর্মসূচি পরিচালনা করে, সেটাই কি মিতব্যয়ী নীতি। এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, লিটারেলি এটা খুব বেশি ইম্পর্টেন্ট। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের কার্যাবলী ও সেবা সম্পর্কে যে সকল প্রচারণা করে, সেটাকে কি বলে প্রচার নীতি। গোপনীয়তার নীতি কি করে, গ্রাহকের হিসাব সম্পর্কিত সকল তথ্য কি করে গোপন রাখার চেষ্টা করে। আর হচ্ছে গিয়ে নিরাপত্তার নীতি কি, নিরাপত্তার নীতি হচ্ছে মানে আমানতকারীদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করে মুনাফা অর্জনের যে প্রক্রিয়াটা। ধরো দেউলিয়াত্ব, মানে মনে করো জনগণ তোমাকে হচ্ছে টাকা পয়সা দিচ্ছে, কিন্তু তুমি হচ্ছে ভুলভাল ইনভেস্টমেন্ট করার কারণে তুমি হচ্ছে গিয়ে সব টাকা হারায় ফেললা, সেটা যাতে না হয় সেই জন্য হচ্ছে কি নিরাপত্তা নীতিটা ব্যাংক ফলো করে থাকে।